Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 151তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজ সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে, সারা দেশব্যাপী বৃষ্টি হচ্ছে। কোনো কোনো জায়গায় এই অতিবৃষ্টির কারণে মাছের ঘের, পুকুর এগুলো ভেসে গিয়েছে। অনেকের বেঁচে থাকার অবলম্বনগুলো ভেসে গিয়েছে। সামনের দিনগুলোতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তাদের জন্য। কিভাবে চলবেন, কিভাবে সংসারের ব্যয় নির্বাহ করবেন। বৃষ্টির রাত্রে ভয়ের এপিসোডগুলো জমে ওঠে, এটা সত্য। যেই রাত্রে বৃষ্টির শব্দে ভয়ের ঘটনাগুলো আমরা উপভোগ করছি, সেই একই রাত্রে অনেক মানুষের আহাজারিতে এই রাত ভারী হয়ে উঠছে। সামনের দিনগুলোতে এমন অনিশ্চয়তা তাদেরকে ঘিরে ধরেছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, অনেক মানুষ এখানে বসবাস করে। এই মানুষগুলোকে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। অনেক সময় আমরা বলি বা অনেক জায়গায় লেখাও দেখি, প্রকৃতির কাছে মানুষ অসহায়। আসলে কথাটা ভুল। প্রকৃতির কাছে মানুষ মোটেও অসহায় নয়, আল্লাহর সিদ্ধান্তের সামনে মানুষ অসহায়। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোড শুরু করি। বরাবরের মতো আমাদের এবারের এপিসোডেও আপনাদের পাঠানো 6টি ঘটনা রয়েছে। আর এই 6টি ঘটনা আশা করছি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। উনি একজন কোরআনে হাফেজ এবং দাওরা হাদিসের কাফিয়া জামাতে উনি লেখাপড়া করছেন। ওনার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে যুক্ত হওয়ার পেছনে ওনার এক উস্তাদ অনুপ্রেরণা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ঘটনাটা যেখানে ঘটেছে এই জায়গাটা ওনার নানার বাড়িতে। আর যার সাথে ঘটেছিল তিনি এই ইয়াসিন আরাফাত ভাইয়ের দুঃসম্পর্কের এক ভাই। ওনার যেই বংশ, এই বংশেরই এক আত্মীয়, যিনি ওনার আম্মুকে ফুফু বলে সম্বোধন করেন, তার সাথে ঘটেছে। ঘটনায় যাওয়ার পূর্বে ওনার নানার বাড়ির বিবরণটা একটু দেয়া দরকার। ওনার নানার বাড়ি ময়মনসিংহ জেলার নলিতাবাড়ি উপজেলার খলিশাকুড়ি এলাকায়। ওনার নানির বাড়ি যেখানে, ওইখানে মোট 6টি ফ্যামিলি বসবাস করে। এটা ওই সময়কার যখন ওনার আম্মু ছোট, উনিও জন্মগ্রহণ করেন নাই, মানে ইয়াসিন আরাফাত ভাই জন্মগ্রহণ করেন নাই। বর্তমানে ওইখানে নাকি শুধু 2টো ফ্যামিলি বসবাস করে। অনেকেই কর্মব্যস্ততার কারণে ঢাকায় চলে এসেছে, রেগুলার থাকেন না। আর ইয়াসিন আরাফাত ভাইয়ের জন্মের আগে থেকেই ওনার পরিবার আবার ঢাকায় থাকে। আর এখন যে 2-1টা ফ্যামিলি বসবাস করছে, তাদের মধ্যে থেকে একটা ফ্যামিলি হচ্ছে সেই ব্যক্তি যার সাথে ঘটনা ঘটেছিল। আর একটা ওনার মামাতো ভাই, তার স্ত্রী। ঘটনাটা অনেক আগে ঘটেছে, নির্দিষ্ট করে সালটা বলতে পারেন নাই, তবে এতটুকু বলেছেন সময়টা 2000 সালের আগের। যার সাথে ঘটনাটা ঘটে তার নাম হচ্ছে ফরিদ। উনি একজন কোরআনে হাফেজ ছিলেন। কেন বলছি ছিলেন, এখন নাই, পরে আমরা বুঝতে পারবো। উনি ওই সময়ে এলাকার মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম ছিলেন। তখন গ্রামের মসজিদগুলোতে যিনি আজান দিতেন ওনাকে নামাজ পড়াতে হতো। একাধিক ব্যক্তিকে রাখাটা মসজিদ কমিটির জন্য একটু কঠিন হয়ে যেত, এই জন্যই। আর উনি যেখানে নামাজ পড়াতেন ওই মসজিদটা ইয়াসিন আরাফাত ভাইয়ের নানুবাড়ি থেকে পশ্চিম দিকে। তো ওখানে তো এই 5-6টা ফ্যামিলি ছিল, সবগুলো বাড়ি আবার সিরিয়ালে ছিল। আর প্রত্যেকটা বাড়ি বেশ বড় জায়গা নিয়েছিল, প্রত্যেকটা বাড়িতে বিশাল উঠান ছিল, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্বও ছিল। তো এইভাবেই 5-6টা ফ্যামিলি আর কি সিরিয়ালি থাকতো। তো ওনার নানুবাড়ি থেকে পশ্চিম দিকে মসজিদটা। আর মসজিদটা যেখানে, তার চারপাশে বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত রয়েছে। তো পশ্চিম দিকে যে মসজিদটা, এই মসজিদটাতে যেতে
এই ফরিদ ভাইয়ের বাড়ি থেকে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগতো। দূর থেকে মসজিদটি দেখা যায়। মসজিদটিও একটি বিশাল চাষাবাদ করা জমির মাঝে ছিল। এর আশেপাশে আবার কোথাও কোনো বাড়িঘর ছিল না। মসজিদের সামনে ছিল বিশাল ক্ষেত, পেছনের সাইডে ছিল সরু চিকন একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করত। মসজিদের ডান পাশে ছিল ছোট্ট একটা কবরস্থান। মসজিদের পেছনে যে চিকন রাস্তাটা ছিল, ওই রাস্তা দিয়ে দিনের বেলায় একেবারেই মানুষ কম যাতায়াত করত। আর সন্ধ্যার পরে তো যতদূর চোখ যায়, দূর দূরান্তে নিশাচর পাখির আওয়াজ ছাড়া কোনো মানুষের চিহ্নটাও দেখা যেত না, কোনো কোলাহলও শোনা যেত না। ফরিদউদ্দিন ভাই তার প্রতিদিনের রুটিন অনুযায়ী একদিন ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে হাঁটা ধরলেন। তখন উনি ঘড়ি ব্যবহার করতেন না, আর এই কারণে উনি সময় দেখে রওনা দিতেন। মসজিদে অবশ্য ঘড়ি ছিল, তো উনি সময়টা না দেখেই উনি ঘর থেকে বাইরে বের হয়েছেন। উনি বের হয়ে দেখেন আকাশের এক সাইডে একটু আলোর আভা দেখা যাচ্ছে। উনি বুঝতে পারলেন যে ফজরের আজানের সময় পার হয়ে যাচ্ছে, দ্রুত যেতে হবে মসজিদে। আর উনি তো আর অনুমান করতে পারেন নাই যে অ্যাকচুয়ালি সময় কতটুকু। আকাশের অবস্থা দেখেই বুঝছেন যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, দেরি করা যাবে না। উনি মসজিদের দিকে রওনা দিয়েছেন। প্রথমে তো আজান দেবেন, এরপর নামাজ হবে। আর একটা রাস্তা আছে যেদিক দিয়ে মসজিদের কাছাকাছি যাওয়া যায়, কিন্তু সেই রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়ে যায়, অনেকটা ঘুরে যেতে হয়, কষ্ট বেশি হয়, এদিকে সময়ও কম, সূর্য উঠে গেলে তার এক ঝামেলা হবে। উনি কি করেছেন, ক্ষেতের আইল ধরে একদম ওনার নাক বরাবর রওনা দিয়েছেন, যাতে করে খুব দ্রুত উনি চলে যেতে পারেন। ফরিদ ভাই তো ক্ষেতের আইল ধরে মসজিদে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর উনি দেখলেন যে চাঁদের আবছা আবছা আলো তখন ছিল। চাঁদ বলতে কেন বলছি সেটাও বুঝতে পারবেন। সেটা হলো যে উনি তো পশ্চিম দিকে যাচ্ছেন, পূর্বের আকাশে হালকা আলোর আভা হয়েছিল আর কি। পশ্চিম দিকে যাচ্ছেন, ওইদিকে কিন্তু চাঁদের আলো ছিল। অনেক সময় দেখা যাচ্ছে যে ফজরের নামাজ হচ্ছে, তখনও কিন্তু আকাশে চাঁদ দেখা যায়, এরকম কিন্তু থাকে। তো ওরকম ছিল, চাঁদের আলো ছিল। উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে মসজিদে কিছু মুসল্লি এসে গেছে। উনি চিন্তা করলেন যে ওনার আগে কিছু মুসল্লি এসে গেছে নামাজ পড়ার জন্য। ওনার মনের মধ্যে একবারও এই বিষয়টা আসে নাই যে জোহর আসরের ওয়াক্তেই লোকজন পাওয়া যায় না, এশার নামাজেই মাঝে মাঝে দেখা যেত যে উনি একাই নামাজ পড়ে চলে আসতে হয়েছে। সেখানে ফজরের সময় তো লোক কখনোই আসে না, এই লোকগুলো কোত্থেকে এলো, এই বিষয়টা কিন্তু ওনার মাথার ভিতর কাজ করে নাই। উনি ধীরে ধীরে মসজিদের কাছে গিয়েছেন, গিয়ে দেখতে পেলেন একটা অবয়ব যার হাইট 7 থেকে 8 ফুট হবে, তার দাড়িগুলো বিশাল লম্বা লম্বা, সাদা জুব্বা পরা। তিনি একটা ঘটির মতো কিছু দিয়ে অজু করছেন। আর একজন লোক মসজিদ ঝাড়ু দিচ্ছেন একই উচ্চতার। আর কিছু লোক নামাজ পড়ছেন, কিছু লোক জিকির করছেন, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না, সবাই যে যার মতো কাজ করছে, সবাই যে যার কাজে ব্যস্ত। এদিকে যে ফরিদ ভাই মসজিদে এসেছেন, তিনি সবাইকে দেখছেন যে তারা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছে। এই লোকগুলো ফরিদ ভাইয়ের দিকে কোনো ভ্রুক্ষেপও করছে না, সকলেই এক মনে যে যার কাজ করে যাচ্ছে। উনি এই অভাবগুলোকে দেখে একদম বোকা বনে গেলেন। কোনোভাবে ইনি হিসাব মেলাতে পারছেন না, এরা কারা, কোত্থেকে এলো, আগে তো কখনো দেখে নাই ফরিদ ভাই। কারণ এই গ্রাম অঞ্চলে সবাই একে অন্যকে চেনে, বিশেষ করে যারা মসজিদে এসে রেগুলার নামাজ আদায় করেন তাদের সাথে কিন্তু ইমাম মুয়াজ্জিনের একটা সম্পর্ক হয়েই যায়। যারা একদম 5 ওয়াক্ত নামাজি, যারা তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আর যারা মাঝে মাঝে আসেন তাদের সাথে তো চোখাচোখি হয়ে একটা চেনা পরিচিত হয়ে যায়। কিন্তু না, আগে কখনোই এই ব্যক্তিদেরকে উনি দেখেন নাই। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে উনি যে এসেছেন, উনিও কিন্তু তাদেরকে কোনো বিরক্ত করেন নাই, তারাও যে যার মতো কাজ করছে। একটা পর্যায়ে উনি ভয় পেয়ে যান, তখন আর মাথা কাজ করছিল না। হঠাৎ করেই আজানের ধ্বনির শব্দ উনি শুনতে পান। কারণ দূরে তো মসজিদ রয়েছে, ওই মসজিদে কোনো ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু দূরের যে মসজিদ সেখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা ছিল, মাইকও ছিল।
যখনই আজানের ধ্বনি উনি শুনতে পান তখনই চোখের নিমিষেই এই অবয়বগুলো উধাও হয়ে যায়। ফরিদ ভাই কিছুক্ষণের জন্য উনি মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। উনি জানছেন না বা বুঝতেও পারছেন না কি হলো। যখন ওর সেন্স ফেরত আসে তখন উনি নিজেকে আবিষ্কার করেন, আরে আমি এটা কোথায় আছি, আমি তো মসজিদের ভিতরে ছিলাম, কিন্তু আমি এখন কোথায়। উনি দেখেন যে মসজিদের পাশে যে কবরস্থান রয়েছে এই কবরস্থানের মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন। ওনার আশেপাশে কেউ নাই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মসজিদের দরজা জানালা সবই বন্ধ। উনি এই মসজিদের কবরস্থানের ভিতরে একা একা দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ আগে যে অবয়বগুলো ছিল এগুলো কেউ নেই এখন। উনি তখন এক দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে উনি মাইকে আজান দিতে থাকেন। মাইক বলতে এক ধরনের হ্যান্ড মাইক ছিল, এখনও এই ধরনের হ্যান্ড মাইক দেখা যায়, কিন্তু এই মাইকগুলো এখন আরও আধুনিক সংস্করণ আসছে বাজারে। আগে এক ধরনের হ্যান্ড মাইক টাইপের জিনিস ছিল, ওনার বাড়িতে এটা ছিল। উনি ওই হ্যান্ড মাইক নিয়ে চিৎকার করে আজান দিতে থাকেন। অনেক সময় দেখা যায় যে এই টাইপের মাইক নিয়ে আগেকার দিনে, এখন অবশ্যই এটা খুব একটা দেখা যায় না, আইসক্রিম বিক্রেতারা ওনারা গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে আইসক্রিম বিক্রি করতেন, তারপরে গান শুনিয়ে ক্রেতাদেরকে আকৃষ্ট করতেন। তো ওই ধরনের একটা মাইক ছিল, ব্যাটারি সিস্টেমে এটা চলতো, ব্যাটারির ব্যবস্থা ছিল। উনি তো বাড়িতে এসে এটা দিয়ে আজান দেওয়া শুরু করেছেন। আজানের ধ্বনি শুনে আশেপাশের আত্মীয় স্বজনরা সকলে ছুটে আসে, কী হয়েছে, এত হাঁপাচ্ছ কেন? তখন উনি সব ঘটনা খুলে বলেন যে এই ব্যাপার। তখনও কিন্তু ঘুটঘুটে অন্ধকার, আসলে তখন ফজর আজানের সময় হয় নাই। উনি কোত্থেকে আজান শুনেছিলেন, কি হয়েছে, এটা একটা রহস্যময় ব্যাপার। আত্মীয় স্বজনরা ওনাকে সান্ত্বনা দেন যে এটা ভয় করো না, এটা কোনো ব্যাপার না, ওই যে জিনেরা আসে মসজিদে নামাজ পড়ে, তুমি ওরকমই কিছু দেখেছো, ভয়ের কিছু নেই, কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। উনি কয়েকদিন অসুস্থ ছিলেন, কিছুদিন চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ঘটে, এটা আমি ভয়ঙ্করই বলছি, কারণ হচ্ছে উনি শারীরিকভাবে, বাহ্যিকভাবে দেখলে উনি শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হলে উনি দিনইভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন। দিনইভাবে ক্ষতিগ্রস্ত হন এই কারণে বলছি, উনি কোরআনের হাফেজ ছিলেন। অল্প দিনের মধ্যে উনি কোরআন সম্পূর্ণরূপে ভুলে যান। ওনার দাড়ি ছিল, উনি দাড়ি কেটে ফেলেন। উনি নেশাগ্রস্ত হয়ে পড়েন, বিভিন্ন মাদক সেবনে উনি অভ্যস্ত হয়ে পড়েন। এরপর উনি রিক্সা চালানো শুরু করেন ইমামতি বাদ দিয়ে। এই অবয়বগুলোকে দেখার পর ওনার মধ্যে এই পরিবর্তনগুলো হয়ে যায়। এটা হওয়ার পেছনে বিভিন্নজন বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। অনেকেই বলেছেন, কারণ অনেককে দেখানো হয়েছে তাকে, অনেকেই বলেছেন যে এই বিষয়টা ওভাবে জনসম্মুখে প্রকাশ করাটা উচিত হয় নাই, হতে পারে এই কারণে এরকম হয়েছে, কিন্তু কেউই নির্দিষ্টভাবে বলতে পারেন নাই আসলে কী কারণে ওনার এই ধরনের পরিবর্তন হয়ে গেল। কেনই বা একজন কোরআনের হাফেজ উনি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা জীবনে চলে আসলেন, ইমামতি ছেড়ে দিয়ে রিক্সা চালানো শুরু করলেন। রিক্সা চালানো খারাপ কিছু না, এটা একটা হালাল প্রফেশন। তবে উনি ইমামতি ছেড়ে দিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়লেন, কোরআন ভুলে গেলেন, না তেলাওয়াত করতে করতে উনি সুন্নতি লেবাস ছেড়ে দিয়ে পুরোপুরি ভিন্ন ধরনের জীবন যাপন শুরু করলেন, যেটা তার কাছ থেকে কোনোভাবে আশা করা যায় না। এমন ঘটনাই ওনার সাথে ঘটেছে। এই যে ব্যাপারটা, এটা যে হলো, এই ব্যাপারটার ব্যাখ্যা করাটা অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ যারা তার রুকিয়া করেছেন তারাও নির্দিষ্ট করে বলতে পারেন নাই, তারা অনুমান করে বলেছেন। ওখানে মসজিদে যেই জিনেরা আসতেন ওনারা কোনো ক্ষতি করেছেন কি না বা কী কারণে এটা হয়েছে এটা কেউ বলতে পারে নাই। এখনও উনি এরকম আছেন। আমি কথা বলেছি ইয়াসিন আরাফাত ভাইয়ের সাথে এই বিষয়টাতে, যে এই যেই ফরিদ ভাই ওনার এখন কি অবস্থা, তো বললেন যে উনি মাঝে মাঝে একটু অ্যাবনর্মাল আচরণ করেন, এতটুকুই, তাছাড়া অ্যাজ ইউজুয়াল অবস্থাতেই আছেন আর কি। এই অবস্থাতেই উনি দিনানিপাত করছেন। প্রিয় লিসেনার্স, আমরা চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক, তবে সব জিনিস, বিশেষ করে ভালো জিনিসগুলো দেখার সাথে সাথে
সব মানুষকে বলে দেয়া উচিত নয়। হতে পারে যে ওই মসজিদে যারা আসা যাওয়া করতেন, নামাজ আদায় করতেন, এই ঘটনার পর তারা আর ওখানে আসেন নাই, এটাও হতে পারে, যার কারণে এর একটা প্রভাব পড়েছে। আসলে ওই সিচুয়েশনে ফরিদ ভাই উনি যে কী করবেন, জানাবেন কি জানাবেন না, যেই ভয়টা পেয়েছেন, তখন কি এসব সেন্স আর কাজ করে? নিশ্চয়ই করে না। আর হতে পারে এটাই ওনার একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ আমাদেরকে সেরকম মানসিক দৃঢ়তা দান করুন। তাছাড়া কিন্তু আমরা এই ধরনের সমস্যা ফেস করলে আমাদের মাথা ঠিক থাকবে না। আমরা অবশ্যই শুধু পরিবার না, সবাইকে বলে দিব, তখন বিপদ ঘনিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে কিন্তু ভুলবেন না। আর ঘটনা কিভাবে পাঠাতে হবে আবারও বলছি, ঘটনা পাঠাতে হবে লিখে অথবা রেকর্ড করে ইমেইলের মাধ্যমে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD, afnanthehorrorbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আমার ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কোন ঘটনা ভালো লেগেছে এটা জানাতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা জানাতে পারেন। আর যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তাদের জন্য বলছি, অনায়াসেই আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনেও আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। ইয়াসার হরর থ্রিলার বইটি রকমারিতে রয়েছে, আপনারা অর্ডার করতে পারেন। রকমারির অর্ডার লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের শ্রদ্ধেয় এক রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম সাইদ আহমেদ, বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কোনো একটি গ্রামে। গ্রামের নামটি উনি উল্লেখ করলেও আমাদেরকে প্রকাশ করতে নিষেধ করার কারণে আমরা সেটা বলছি না। কেন বলছি না সেটা ঘটনার শেষ দিকে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। চলুন ঘটনা শুরু করি। ঘটনার সময়কাল 2008। তখন ওনার বয়স, অর্থাৎ সাইদ ভাইয়ের বয়স 9 বছর আর ওনার বড় বোনের বয়স 14 বছর। ওনাদের গ্রামের বর্ণনা কিছুটা দেয়া দরকার। গ্রামটি রাস্তার কোল ঘেঁষে অবস্থিত। মাঝখানে রাস্তা আর রাস্তার দুই পাশে বিশাল আবাদি মাঠ। রাস্তার পাশেই ওনাদের বাড়ি। ওনাদের বাড়ির 3 দিকে প্রায় 15 কাঠা জমিতে বাঁশবাগান ছিল। বাড়ির সামনের বাঁশবাগান ছাড়িয়ে ওনাদের গ্রামের ইমাম সাহেবের বাড়িতে যেতে হয়। ঘটনাটা ওই বাঁশবাগান এবং ইমাম সাহেবের বাড়িকে কেন্দ্র করেই। ইমাম সাহেবের বাড়িতে ছিল অনেক বড় একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছে অনেক পেয়ারা হতো। ইমাম সাহেবের বাড়িতে কোনো ছোট বাচ্চা না থাকায় গ্রামের অনেক বাচ্চাই ওখানে পেয়ারা পাড়তে এবং পেয়ারা কুড়াতে যেত। বিশেষ করে সকালবেলা পাকা পেয়ারা বেশি পরিমাণে পাওয়া যেত। সারা রাত ধরে টুপটুপ করে গাছের নিচে পেয়ারা পড়তো। এগুলো বাচ্চারা কুড়িয়ে আনার জন্য যেত। সাইদ ভাইও যেতেন, ওনার বোনও যেতেন। যে আগে যাবে সে পাবে, এমনই একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল। একদিন হয় কি, সাইদ ভাইয়ের বোন উনি সন্ধ্যার দিকে পেয়ারা আনতে যান ওই বাড়িতে। সন্ধ্যার দিকে গিয়েছেন যখন, তখন কিন্তু নিচে পেয়ারা পড়েছিল না। পেয়ারাটা কিন্তু গাছে উঠে পারতে হবে। যখনই সাইদ ভাইয়ের বোন গাছে ওঠার জন্য উনি গিয়েছেন, তখন ইমাম সাহেবের স্ত্রী উনি বলেন, এই করিস কি এইরকম ভর সন্ধ্যার সময় পেয়ারা গাছে উঠছিস? না না, তোর তো এটা উচিত হচ্ছে না। যা বাড়িতে যা, সকালে আসিস বা অন্য সময় আসিস, যত ইচ্ছা পেয়ারা পেরে নিয়ে যাস। তখন সাইদ ভাইয়ের বোন উনি আর পেয়ারা পারেন নাই, উনি বাসায় চলে আসছেন। সকালবেলা যেতে হবে চিন্তা করেছেন, সকালে গেলে পেয়ারা বেশি পাওয়া যায়, ওইরকম চিন্তা করেই আসলে ঘুমিয়েছেন। ওনার যখন ঘুম ভাঙে উনি ভাবেন যে হয়তো বা সকাল হয়ে গেছে, যাই পেয়ারা কুড়িয়ে আনি।
উনি বাসা থেকে বেরিয়ে বাঁশবাগানের ভেতরে যখন গিয়েছেন, তখন উনি শুনতে পান যে ওই যে ইমাম সাহেবের স্ত্রী, ওনার কণ্ঠে কেউ সাইদ ভাইয়ের বোনকে ডাকছে। সাইদ ভাইয়ের বোনের নাম হচ্ছে সাবিনা। বলছে, সাবিনা, এই সাবিনা, এই দেখ অনেকগুলো পেয়ারা পড়েছে এখানে, নে নে নে, তাড়াতাড়ি কুড়িয়ে নে। ওই সময় সাইদ ভাইয়ের বোন দেখেন যে বাঁশবাগানের মধ্যে অনেকগুলো পেয়ারা পড়ে আছে। এটা দেখে তো উনি মহা খুশি। ওনার সাথে থাকা ছোট্ট ঝুড়িটাতে ওই পেয়ারাগুলো উনি কুড়াচ্ছেন। এক পর্যায়ে পেয়ারায় ঝুড়িটা পরিপূর্ণ হয়ে যায়। উনি কি করেছেন, ওগুলো নিয়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসে মাকে ডাকছেন, মা মা ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, দেখো কতগুলো পেয়ারা আনছি। ওই রাতটি ছিল চাঁদের আলোয় আলোকিত। এরকম ডাকাডাকিতে সাইদ ভাইয়ের মা ঘুম থেকে উঠে দেখেন যে তার মেয়ে বাড়ির বাইরে থেকে ডাকছে। উনি দরজা খুলে দেখেন যে কি এই অবস্থা, কেন মেয়ের একই অবস্থা। সাইদ ভাইয়ের মা দেখেন যে সাইদ ভাইয়ের বোনের গায়ে ছাইয়ের মতো কিছু লেগে আছে, আর শরীরের বিভিন্ন জায়গায় পোড়া মোবিলের মতো কিছু কিছু জিনিস লেগে আছে। উনি তো অবাক হয়ে যান। আরও অবাক করা ব্যাপার তার জন্য অপেক্ষা করছিল। ওনার নাকে খুবই বিশ্রী দুর্গন্ধ আসতে থাকে। উনি চিন্তা করছেন, কী ব্যাপার, এত বিশ্রী দুর্গন্ধ কোথা থেকে আসছে? আবার মেয়ের এই অবস্থা কোত্থেকে আসলো, আর ঝুড়িতেই বা কি? উনি এগিয়ে গিয়েছেন। যখনই এগিয়ে গিয়েছেন তখনই উনি দেখেন যে এই যে সাবিনা, যিনি, তার কাছে যে ঝুড়িটা আছে, এই ঝুড়িতে কয়েকটা বিড়ালকে ছোট ছোট টুকরো করলে যেরকম হয়, এরকম বিড়ালের টুকরোগুলো, মানে কাটা টুকরোগুলো ওই ঝুড়ির মধ্যে, ওগুলো পচে গেছে, বিভিন্ন জায়গায় পচন ধরেছে, ওটা থেকেই দুর্গন্ধ আসছে। এটা দেখে ওনার মা তো খুব রেগে যান, ভয়ও পান যে এ কি, ও এখন এগুলো কোত্থেকে তুলে নিয়ে আসলো। আর এই জিনিসও তুলতে গিয়েছিল, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। তখন এই সাবিনাকে ধমক দিয়ে বলেন যে এত রাতে তুই কোথায় গেছিলি, আর ঝুড়িতে সব কী নিয়ে আসছিস? তখন সাবিনা আপা বলে, রাত রাত কোথায়, কখন সকাল হয়ে গেছে। এটা বলেই ভয়ঙ্করভাবে অট্ট হাসি দিতে লাগলো সাবিনা আপা। তখন সাইদ ভাইয়ের মা অনেকটা ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর ওনার বোনের গায়ে জোরে একটা ধাক্কা দেন। যখনই ধাক্কা দেন, ঘুম ভাঙার পর, বিশেষ করে হঠাৎ করে ঘুম ভাঙার পর মানুষ যখন আচমকা জেগে উঠলে পারে, মানুষের মানসিক অবস্থা বা তার ভঙ্গি কেমন হয়, মনে হলো যে এই সাবিনা আপা হঠাৎ করেই ঘুম থেকে জেগে উঠেছেন আর তার মায়ের দিকে আজব দৃষ্টিতে তাকিয়ে আছেন। মনে হচ্ছে যে উনি কেন এখানে দাঁড়িয়ে আছেন, কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। 5-10 সেকেন্ড এক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকার পর উনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তখন দ্রুত সাইদ ভাইয়ের মা সাইদ ভাইয়ের বাবাকে ডাক দেন। ওনার বাবা এসে দেখেন এই অবস্থা, তার শরীরে ছায়ের মতো, আবার পোড়া মোবিলের মতো মানে কি কি জিনিস লেগে আছে বুঝতে পারছেন না। তখন উনি বলেন যে দ্রুত ওকে গরম পানি করে গোসল করাই দাও, এরপর ওকে শুইয়ে দাও। সেটাই করানো হয়। রাত্রে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। সকালবেলা এই যে সাইদ ভাই, উনি কিন্তু রাত্রেবেলায় ঘটনা ঘটছে জানেন না। উনি যখন সকালবেলা উঠেছেন তখন উনি দেখেন যে ওনার বোন সাবিনা, এ সাবিনা আপা চৌকির উপর বসে আছে, নিজের চুল নিজে ছিটছে আর সারা মুখে নিজের নখ দিয়ে আঁচড় কেটেছে এবং কেটেই যাচ্ছে সেটা। এই অবস্থায় ওনার মা ওনার বোনের কাছে যেতেই ভারী কণ্ঠে ওনার বোন বলে ওঠে, খবরদার আসবি না আমার কাছে, তোরা কেউ আসবি না, তাহলে তোদের মেয়েকে বড় ধরনের ক্ষতি করে দিব। ভয়ে ভয়ে সাইদ ভাইয়ের মা পাশের বাড়ির কয়েকজন মহিলাকে ডেকে নিয়ে আসেন। আর এই মহিলাদের মধ্যে ইমাম সাহেবের বোনও ছিল। তিনি এসে যখন সাইদ ভাইয়ের বোনের কাছে গেছে, অর্থাৎ সাবিনা আপার কাছে গেছে, আশ্চর্যের বিষয় হচ্ছে অন্য সবাইকে দেখে
সাইদ ভাইয়ের বোন বলছে খবরদার কাছে আসবি না, কিন্তু এই ইমাম সাহেবের বোনকে দেখে সে কিচ্ছু বলল না। এই ইমাম সাহেবের বোনকে সাইদ ভাইরা দাদি বলে সম্বোধন করতেন। এই দাদি এই সাবিনা আপার সাথে কী যেন গল্প করে চলেছে। কথাবার্তা শেষে দাদি বলে ওঠেন যে এক্ষুনি সিরাজ হুজুরের কাছে নিয়ে যাও। সিরাজ হুজুরের বাড়ি ওনাদের গ্রাম থেকে কয়েক গ্রাম দূরে, ওনাদের বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে হবে হয়তো। তখন সাইদ ভাই সহ নানি, ওনার মা দেরি না করে সেখানে রওনা করেন। পথটি ছিল কাঁচা রাস্তা, শুধু ভ্যান আর পায়ে হাঁটা ছাড়া অন্য কোনোভাবেই সেখানে যাওয়াটা খুব কঠিন ছিল। যাই হোক, ওনারা সেই হুজুরের বাড়িতে পৌঁছান। গিয়ে দেখা যায় হুজুর বাচ্চাদেরকে পড়াচ্ছেন। হুজুর কেন জানি না এই সাবিনা আপাকে দেখেই পড়ানো বাদ দিয়ে দ্রুত তার একটা নির্দিষ্ট রুমে নিয়ে যান। কবিরাজ শুধু এই সাইদ ভাইকে বাইরে থাকতে বলেন, অন্যদেরকে ভিতরে ঢুকতে বলেন। পরের অংশটা সাইদ ভাই ওনার নানির কাছ থেকে শুনেছেন। নানি বলেছেন যে ওনারা যখন ঘরের মধ্যে গিয়েছেন, কবিরাজ এক জায়গাতে বসিয়ে 2টি বৃত্ত করে দেন। তারপর একটা বৃত্তের মধ্যে এই সাবিনা আপাকে বসানো হয়। এরপর হুজুর উনি রুকিয়া শুরু করেন। এক পর্যায়ে এই সাবিনা আপা নাকি প্রচণ্ড ক্ষিপ্রতার সাথে এই হুজুরকে থামতে বলে। হুজুর তার কথায় কোনো সাড়া না দিয়ে নিজের মনে উনি রুকিয়া করেই যাচ্ছেন। আর এক পর্যায়ে হুট করে এই সাবিনা আপার গায়ে গোলাপ জল ছিটিয়ে দিতেই তার শরীরে আগুন পড়ার মতো মনে হলো যে ঘটনা ঘটেছে। চিৎকার দিয়ে সম্পূর্ণ পুরুষালী কণ্ঠে বলে ওঠে, এই হুজুর ভালো হবে না, এখনও বলছি যেমন আছে এরকম চলতে দে, তুই এর মধ্যে আসিস না। হুজুর কোনো কথায় কান না দিয়ে উনি নিজের কাজ করেই যাচ্ছেন। এক পর্যায়ে সব কিছু শান্ত হতে থাকে। সাবিনা আপা জ্ঞান হারিয়ে ফেলেন। হুজুর তার আসন থেকে উঠে ওনাদেরকে বলেন যে এখন সাবিনাকে নিয়ে চলে যান, 7 দিন চোখে চোখে রাখেন, আমি রুকিয়া করে দিয়েছি। হয়তোবা এখানেই ঘটনা শেষ হলে ভালো হতো, কিন্তু না, শয়তান কি আর থেমে থাকে না, সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করতেই থাকে। 3-4 দিন খুব ভালোভাবেই কেটে গেল, একদম স্বাভাবিক। পরিবারের সবাই ধরেই নিয়েছিলেন যে সাবিনা আপা একদম ঠিক হয়ে গেছে। ঘটনা শুরুর 5 দিনের মাথায়, যেদিন 5 দিন, ওই দিন বিকালে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে সাবিনা আপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রাম, বাঁশবাগান তন্ন করে খোঁজা হলো, সহজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই পাশের বাড়ির একজন চাচা, ওনার নাম হলো সগির, এই সগির চাচা চিৎকার করতে করতে এসে সাইদ ভাইয়ের আব্বাকে ডাকতে থাকেন। সগির চাচা বলেন, এই তোমরা তাড়াতাড়ি আসো, সাবিনাকে দেখলাম খালের ধারের নিম গাছের ডালে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে বসে আছে আর হাসছে। আমি তার কাছে যেতেই সে বলে ওঠে, এই সগির, এদিকে ভুল করে আসিস না, আসলেই কিন্তু এই মেয়েটাকে ঝুলিয়ে দেব, তখন শুধু লাশ পাবি, লাশ। তখন নাকি এই সগির চাচা এই কথায় কান না দিয়ে যেই না কাছে গিয়েছে, তখনই নাকি এই সাবিনা আপা ঝুলে পড়ে। ঝুলে পড়ার সাথে সাথে এই সগির চাচা কী করেছেন, তার হাতে ছিল কাঁচি দিয়ে সাথে সাথে ওড়না কেটে দিয়েছেন। তখন সাবিনা আপা অজ্ঞান হয়ে পড়ে যান। বিশেষ করে প্রায় 1 হাত উপর থেকে উনি পড়ে গিয়েছিলেন। যখনই ওই নিম গাছের ডাল থেকে ঝুলে পড়েছেন, তখন তো পা মাটিতে লাগে নাই, ওইটুকু উনি নিচে পড়ে যান। তখন ওই অবস্থাতে তাকে রেখে দ্রুত দৌড়ে এই সগির চাচা আসেন এই বাড়িতে, এসে এই কথা বলেন। তারপর তো সব লোকজন দৌড়ানো শুরু করে ওই জায়গায়। ওখানে গিয়ে দেখা যায় সাবিনা আপা পড়ে আছেন, তাকে নিয়ে আসা হয়। এরপর টানা 2 দিন সাবিনা আপাকে পাহারায় রাখা হয়, যত্নাত্তি করা হয়। হুজুরকে জানানো হয় এই ঘটনা। এরপর হুজুর বলেন যে 7 দিন তো সাবধানে রাখতে বলেছিলাম, আপনারা তো রাখতে পারেন নাই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ এখন ভালো হয়ে যাবে। উনি বেশ কিছু দোয়া তদবির করে দেন। এর কিছুদিন পরের ঘটনা, এই সাইদ ভাইদের ঘর ছিল 2 রুম বিশিষ্ট। এক রুমে ওনাদের আসবাবপত্র, আর এক রুমে ওনার বোন ঘুমাতো। আর যেই রুমে আসবাবপত্র, ওই রুমে মা বাবার সাথে সাইদ ভাই ঘুমাতেন। ওনাদের ঘরের সামনে গরুর গোয়াল, আর গোয়াল থেকে একটু দূরে হচ্ছে রান্নাঘর।
আর গোয়ালের পেছনেই খড়ের গাদা। তো একদিন সবাই ঘুমিয়ে আছেন, রাতটা চাঁদনি রাত ছিল, পূর্ণিমা না থাকলেও মোটামুটি চাঁদনি রাতই ছিল বলতে হবে। চাঁদ বেশ ভালোই আলো দিচ্ছিল। হঠাৎ করে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে যায়। ওই সময় বৃষ্টি হওয়ার কথা না, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই সময় বৃষ্টি হওয়ার কথা না। বৃষ্টি যদি চলতে থাকে তাহলে তো এই খড়ের গাদা ভিজে যাবে, আর এই খড়গুলো গবাদি পশুকে খাওয়ানো হয়, আর ভেজা খড় কিন্তু গরু খেতে চায় না, আর খড় এরকম ভেজা থাকলে কিন্তু পচে নষ্ট হয়ে যায়। খড়ের গাদা এটা তো রক্ষা করতে হবে। ওনাদের বাড়িতে কিন্তু তেরপল ছিল, বা ত্রিপল বলি আমরা, বিভিন্ন জায়গায় কেউ তেরপল ত্রিপল বলে। এটা দিয়ে খড়ের গাদাটা ঢাকতে হবে। এখন ওনার মা বাবা উঠে যায় যে খড়ের গাদাটা ঢাকতে হবে, এদিকে সাইদবারও ঘুম ভেঙে যায়। তো উনিও যেতে চেয়েছেন, তখন ওনার মা বলেছেন যে তুই ঘুমা, বাইরে গেলে ভিজে যাবি। তো উনি শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ করে ওনার চোখ যায় গোয়ালের দিকে। চাঁদের আলোয় স্পষ্ট উনি দেখছেন যে দুটো বাচ্চা, যার উচ্চতা 2 ফিটের মতো হবে, তারা কি যেন বলের মতো কিছু একটা দিয়ে খেলছে। ওটা দেখে অবশ্য সাইদ ভাইয়ের ভয় লাগে নাই, উনি আপন মনে দেখছেন। হঠাৎ ওদের হাত থেকে বলের মতো ওই জিনিসটা যেন উঠানে পড়ে গেল। দুইজনই লাফ দিয়ে উঠানে নেমে ওটা হাতে নিল। তখন প্রথমবার ওদের একজনের সাথে এই সাইদ ভাইয়ের চোখাচোখি হয়। সাইদ ভাই কিন্তু শুয়ে শুয়ে দেখছেন, আর ওদের একজন আবার দেখে ফেলেছে। ওদেরকে দূর থেকে দেখে বাচ্চা মনে হলেও আসলে ওরা ছিল বামন টাইপের কিছু। একজন বলে ওঠে, হিরে সাইদ, খেলবি? আয় আয় আয়, আমাদের সাথে খেল। এ কথা বলেই নাকি ওই বলের মতো জিনিসটা এক হাত দিয়ে গড়িয়ে দেয় সাইদ ভাইয়ের দিকে। সাইদ ভাই দেখলেন ওই জিনিসটা গড়িয়ে ওনার ঘরের কাছাকাছি চলে এসেছে। আর এরপর উনি যেটা দেখলেন, এটা দেখে কোনো মানুষের পক্ষেই সেটা সহ্য করা খুবই কঠিন। আর তারপর উনি ছিলেন ছোট মানুষ। উনি দেখলেন যে মাত্র 2 দিন আগে ওনাদের বাড়ির কয়েক বাড়ি পরে একজন ব্যক্তি মারা গিয়েছিলেন, যার নাম ছিল হায়দার। তাকে দাদা বলে সম্বোধন করতেন। মূলত বলের মতো যেই জিনিসটা গড়িয়ে দেওয়া হয়েছে এদিকে, এটা হায়দার দাদার মাথা। মনে হচ্ছে দেহ থেকে টেনে ছিঁড়ে এনেছে। চোখের পাতার উপরের অংশ ছিঁড়ে ফেলেছে, পচা বিশ্রী গন্ধ বের হচ্ছে। এটা দেখেই উনি প্রচণ্ড ভয় পান। উনি প্রচণ্ড জোরে মা মা বলে চিৎকার করে ওঠেন। আর বিছানা থেকে নেমে উনি চিন্তা করেছেন যে অন্য দিকে চলে যাবেন, প্রচণ্ড ভয় পাচ্ছিলেন। আর তখন উনি স্লিপ করে পড়ে যান। এরপর ওনার কিছু মনে নাই। পরের দিন উনি দেখেন যে উনি বিছানাতে শুয়ে আছেন, ওনার আশেপাশে অনেক মানুষজন, আত্মীয় স্বজনরা আছে, পাড়া প্রতিবেশীরা আছে। ওনার শরীরে অনেক জ্বর। সেই সিরাজ হুজুরও পাশে বসা। পরে উনি জানতে পারেন যে ওনার সমস্যার পর যখন ওনার মা বাবা দৌড়ে ওনার কাছে আসেন, তখন এসে দেখেন 3টি শেয়ালের মতো কোনো এক প্রাণী ওনার কাছ থেকে দৌড়ে বাঁশ বাগানের দিকে চলে যাচ্ছে। তারাও বুঝতে পারেন যে খুবই পচা বিশ্রী কিছু এতক্ষণ এখানে ছিল, যার গন্ধ ওখানে ছড়িয়ে পড়েছিল। এরপরেই সকালবেলা সিরাজ হুজুরকে ডেকে সমস্যার কথা জানালে হুজুর ঝাড়ফুঁক করে দেন আর বাড়ি বন্ধ করে দিয়ে যান। হুজুর এবার জানান যে সমস্যার সূত্রপাত সম্পর্কে। উনি বলেন যে বেশ কিছুদিন আগে এই বাড়িতে বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছিল। সেটা সন্ধ্যাবেলায় এই সাবিনা রান্নাঘরের সামনে বসে উঠোনে বটি নিয়ে মাছগুলো কাটতে থাকে। আর এই রান্নাঘর পেছনেই ছিল যে বাঁশবাগান, এই বাঁশবাগানেই কয়েকটি জিন বাস করে। এদের মধ্যে কয়েকটা জিন ওই মাছের ঘ্রাণে এই বাড়ির দিকে নজর দেয়। এরপরেই মূলত সাবিনার পেছনে ওরা পড়েছে, আর এমন সমস্যা হচ্ছে। যাই হোক, আল্লাহর রহমতে এখন আর সমস্যা নাই, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এটাই হুজুর বলে দিয়ে যান। তবে পরবর্তীতে ছোট বড় কিছু ঘটনা নাকি ঘটেছে ওনাদের সাথে। যেমনটা জানিয়েছেন সাইদ ভাই, সেটা হচ্ছে গরমের দিনে ওনার মা বাঁশবাগানের ছায়ে বসেছিল। একদিন হঠাৎ করে অনেকগুলো গুঁড়ো মাটি তার গায়ের উপর এসে পড়ে। এটা একটা ঘটনা। আর একদিন সাইদ ভাই এবং ওনার বোন ভর দুপুরবেলা বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছিলেন। চিন্তা করছেন খুব গরম পড়েছে, এখানে একটু বসে থাকি। হঠাৎ উপর থেকে শব্দ পেয়ে
ওনারা তাকিয়ে দেখেন মানুষের অবয়ব দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা লোমশ, কালো কুচকুচে, চোখগুলো কালো, উল্টো হয়ে মানে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে আছে বাঁশের কুঞ্চিতে। এরপরেই ওনারা দৌড়ে বাড়িতে এসে পড়েন। এটা কিন্তু দিনের বেলার ঘটনা। তারপর থেকে বড় মানুষ সাথে না থাকলে ওনারা আর বাঁশ বাগানে যেতেন না। এরপর আল্লাহর রহমতে আর বড় ধরনের কোনো সমস্যা হয়নি। উনি তো এখন সিঙ্গাপুরে রয়েছেন। তো সাইদ ভাই যে কারণে গ্রামের নামটি বলতে নিষেধ করেছেন, কারণ ওনার বোনের সংসার হয়েছে, এই বিষয়গুলো যদি জানাজানি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিশেষ করে মহিলাদের যদি জিন ঘটিত কোনো সমস্যা থাকে তাহলে শ্বশুরবাড়ির লোকজন এটা সমস্যার সমাধান করার পরিবর্তে এটা নিয়ে আরও বেশি কষ্ট দিয়ে থাকে। একই তো জিন রিলেটেড সমস্যার কষ্ট, এরপর শ্বশুরবাড়ির মানুষের কথার কষ্ট, এটাও অনেক মারাত্মক একটি বিষয়। তবে সব ক্ষেত্রে যে এরকমটা হয় তা না। আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি যে শ্বশুরবাড়ির লোকেরাও খুবই উদ্যোগী হয়ে এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করে, আলহামদুলিল্লাহ সমস্যার সমাধানও হয়েছে। সবাই তো একরকম না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা হয়। বিশেষ করে মেয়েদের বিয়ের ক্ষেত্রে এই ব্যাপারগুলো অনেক সমস্যার সৃষ্টি করে। মেয়ের যদি জিনে ধরা রিলেটেড কোনো সমস্যা থাকে, পাড়া প্রতিবেশী যদি এই ধরনের কথা লাগিয়ে দেয় তাহলে তো বিয়ে শাদী হয় না। এই জন্যই মূলত অনেক ক্ষেত্রে সব কথা বলা যায় না, গ্রামের নাম বলা যায় না, এরকম অনেকগুলো বিষয় আসলে কাজ করে, যার কারণেই মূলত আমরা গ্রামের নামটি বলিনি, আর অন্যান্য বিষয়গুলো আমরা বলেছি। এটা ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাইদ আহমেদ ভাইকে আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 151তম আয়োজনে নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মানিক। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। উনি এক অদ্ভুত ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন ঘটনাটি শুনে আসি। ওনাদের এলাকায় একজন ব্যক্তি আছেন, তার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, যাকে এই মানিক ভাই আজিজ চাচা নামেই ডাকেন। আমরাও আজিজ চাচা বলে সম্বোধন করব। তো এই আজিজ চাচার পরিবার ছোট, এক ছেলে এক মেয়ে। মেয়েটির বিয়ে হয়ে গেছে, ছেলেটা লেখাপড়া করছে। আজিজ চাচা সিজনাল কিছু কাজ করেন, ধান, পাট, আলু, যখন যে সিজন, এই সিজনের যেই ফসল আর কি সেটা নিয়ে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন। ওনার ফিক্সড কোনো প্রফেশন নাই আর কি, যখন যেটা সুবিধা হয় সেটাই করেন। তবে আলহামদুলিল্লাহ উনি সব কিছু মিলিয়ে ভালো আছেন। ওনার নাকি একটা অদ্ভুত ক্ষমতা আছে, উনি বিভিন্ন মানুষকে বিনা পয়সায় মিষ্টি খাওয়ান। তো এই বিষয়টা কিন্তু ওই গ্রামের অনেকেই জানে, অনেকেই নাকি খেয়েছে। এই বিষয়টা জানার জন্য, আরও বিস্তারিত জানার জন্য মানিক ভাই তার মাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা মা, সত্যি করে বলো তো এইটা কি আসলে সত্যি, এ কথা কি সত্যি, এটা কি আসলে হয়? তখন মানিক ভাইয়ের মা উনি একটি ঘটনার কথা বলেন। যখন ওনার বিয়ে হয়ে নতুন এসেছেন এই গ্রামে, তখন এই মানিক ভাইয়ের বাবার কাছ থেকেই উনি শুনেছেন যে এই গ্রামে আজিজ নামে একজন ব্যক্তি আছেন, যে কিনা বিনা পয়সায় মানুষকে মিষ্টি খায়, তবে সব সময় না। যখন তার মন মেজাজ ভালো থাকে, হাতে টাকা পয়সা থাকে, ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, মন টন ভালো, মনে খুশি আছে, তখন যদি কেউ আবদার করে তখন উনি খাওয়ান। এখন উনি যে কিনে খাওয়ান বিষয়টা এরকম না, এক অদ্ভুত পদ্ধতিতে উনি মিষ্টি নিয়ে আসেন এবং এটা সকলের সামনেই নিয়ে আসেন। কি সেটা? মানিক ভাইয়ের মা মানিক ভাইকে বলেছেন যে বিয়ের পর উনি যখন নতুন আসছেন, শুনেছেন যে এই গ্রামে এরকম একজন ব্যক্তি আছেন। একদিন মানিক ভাইয়ের বাবার সাথে উনি বাসা থেকে বাইরে বের হয়েছেন। তো বাইরে বের হওয়ার পরপরই, মানে বাসা থেকে বাইরে বের হওয়ার পরপরই এই আজিজ, যিনি আজিজ চাচা, তার সাথে দেখা হয়েছে। এখন দেখা হওয়ার পর ওই যে মানিক ভাইয়ের বাবা, উনি আবার মানিক ভাইয়ের মাকে স্মরণ করে দিয়েছেন, এই যে তোমাকে বলছিলাম না, এই যে আজিজ ভাই, এই হচ্ছে আজিজ ভাই,
যে কিনা মানুষকে অদ্ভুতভাবে মিষ্টি এনে খাওয়ায়। তখন আবার মানিক ভাইয়ের মা উনি এই আজিজ চাচাকে বলেছেন যে, আজিজ ভাই, আপনাদের এলাকায় তো আমার নতুন বিয়ে হয়েছে, নতুন এলাকায় আসছি, আপনাদের এলাকার বৌমা আমি, আমাকে মিষ্টি খাওয়াবেন না? তখন ওই আজিজ চাচা বলছেন যে, তুমি তো আমাদের এলাকার বউ, নতুন বউ, তুমি আবদার করছো, এখন আমি তো ফেলতে পারবো না, খাওয়াতে তো হবেই। এখন আমি তো বাসা থেকে দূরে চলে আসছি, এটা আনার একটা পদ্ধতি আছে, আমাকে এখন পুকুরে নামতে হবে। এখন শীতকাল, পুকুর থেকে ওঠার পর আমি এই ভেজা শরীরে বাসায় যাব কিভাবে? আমার জন্য একটা লুঙ্গি গামছা নিয়ে আসো, তারপর আমি দেখতেছি। যেহেতু ওনারা বাসার কাছাকাছি ছিলেন, দৌড়ে গিয়ে লুঙ্গি গামছা নিয়ে আসেন আর কি। তো আনার পর এই আজিজ ভাই উনি গামছাটা একটা পাশে রাখতে বললেন, যাতে করে পুকুর থেকে উঠেই উনি শরীরটা মুছে ফেলতে পারেন, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। মানিক ভাইয়ের মা বাবা দুজনই দেখছিলেন যে আজিজ ভাই পুকুরে নামলেন, পানির মধ্যে নামতে নামতে কোমর পানি পর্যন্ত গিয়েছেন। যাওয়ার পর উনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন। মানিক ভাইয়ের মা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এটা দেখছিলেন, যদিও মানিক ভাইয়ের বাবার কাছে এই জিনিসটা নতুন কিছু না, কারণ উনি তো ওই গ্রামেরই ছেলে, উনি তো জানেন যে কিভাবে এই আজিজ চাচা মিষ্টি নিয়ে আসেন আর কি। তো মানিক ভাইয়ের মা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখছেন, কি করেন। দেখা গেল 5 মিনিটের মতো বিড়বিড় করে কিছু একটা পড়লেন, পড়ার পর উনি পানির মধ্যে একটা ডুব দিলেন, ডুব দেওয়ার পর 5 সেকেন্ডের মতো উনি ছিলেন। এরপর উনি পুকুর থেকে উঠে আসলেন। যখন উঠে আসলেন দেখা গেল তার হাতে মিষ্টির একটা বক্স, কাগজের বক্স, পানির ভেতর থেকে নিয়ে আসছে, অথচ বক্সটা কিন্তু শুকনো। এরপর বক্সটা মানিক ভাইয়ের মায়ের হাতে দিয়ে বললেন যে, নাও বৌমা, খাও, এখন মিষ্টি খাও। উনি তখন ওই যে গামছাটা নিয়ে শরীরটা মুছে এরপর চলে গেলেন। মানিক ভাইয়ের মা মনে করেছিলেন যে এইটা নিশ্চয়ই অন্য ধরনের মিষ্টি হবে, এমন মিষ্টি যা উনি জীবনে কখনো খান নাই, হয়তোবা জিনেদের দেশের মিষ্টি, এরকম চিন্তা করেছেন। এরপর উনি ওই প্যাকেট খুলে মিষ্টি খেলেন, মিষ্টি সুস্বাদু ছিল, কিন্তু এটা যে একদম অপার্থিব কোনো মিষ্টি বিষয়টা এরকম ছিল না। তো যাই হোক, এই ঘটনা মানিক ভাইকে বললেন। এটা বলার পর মানিক ভাই চিন্তা করেছেন যে এই আজিজ চাচার কাছ থেকে উনিও মিষ্টি খাওয়ার আবদার করবেন। তখন মানিক ভাইয়ের মা বলে দিলেন যে, ঠিক আছে, চাচার কাছে তুই বলবি, ভালো কথা, তো চাচার কাছে তুই বলবি, কিন্তু দেখবি যে তার মন মেজাজ যেন ভালো থাকে, তখন, সব সময় না। তো যাই হোক, আজিজ চাচার সম্পর্কে কিন্তু এলাকার লোকজনের মধ্যে বেশ ভালো একটা সুধারণা রয়েছে। উনি একজন নিরহংকার মানুষ, ভালো মানুষ, পরোপকারী মানুষ, হুটহাট করে উনি রেগে যান না। 2007 সালের জানুয়ারি মাসের শেষ দিকের কথা, মূলত এক রহস্যময় ঘটনা ঘটেছিল আজিজ চাচার সাথে। চলুন শুনে আসি কি সেই ঘটনা। হঠাৎ করেই ওই দিন রাত 8টার সময় মানিক ভাইদের বাড়িতে আজিজ চাচার স্ত্রী উনি আসছেন। তো আসার পর উনি বলছেন যে এই আজিজ চাচা নাকি ব্যবসার কাজে বাইরে গেছেন, এখনও বাড়িতে ফেরেন নাই। এই জন্য উনি খুব চিন্তা করছেন কি হলো না হলো। উনি কখনো এত রাত করেন না, যদিও রাত 8টা অত রাত না, কিন্তু তারপরেও উনি কখনোই এতটা সময় বাইরে থাকেন না। ওনার ছেলেটাও এখন বাড়িতে নাই, কলেজে গেছে, কলেজে যাওয়ার পর সেও এখনও আসে নাই। আর মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, তার শ্বশুরবাড়ি, তাকে খবর দেওয়ার দরকার, এই জন্যই মূলত এসেছেন উনি। তখন মানিক ভাইয়ের পরিবার থেকে দ্রুত সেই ছেলেকে খবর দেওয়া হয়। ছেলেটাও মূলত কলেজের হোস্টেলে থাকতো, সে চলে আসে। মেয়েকে খবর দেওয়া হয়, সেও চলে আসে। খবর পেয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে পড়ে যে আজিজ চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই অপেক্ষা করেছিলেন যে রাতটা অন্তত পার হোক। রাত পার হয়ে যায়, আজিজ চাচার কোনো খোঁজ খবর নাই। কি হলো তার? ওনার মতো এরকম ভালো মানুষের হঠাৎ করেই অন্তর্ধান হওয়াতে সকলের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেল। কি হলো? যেহেতু সকলে জানতেন যে আজিজ চাচার একটা অদ্ভুত বিষয়ের কথা, যে উনি সবাইকে বিনা পয়সায় মিষ্টি খাওয়াতেন, তাও একটা বিশেষ পদ্ধতিতে, টাকা দিয়ে কিনে না। হঠাৎ করেই উনি মিষ্টি নিয়ে আসতেন পানিতে ডুব দিয়ে। এদিকে আজিজ চাচার যিনি ছেলে,
তারপর আজিজ চাচার স্ত্রী, গ্রামবাসী সবাই মিলে পরামর্শ করে কি করা যায়, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ওই এলাকাতে একজন কবিরাজ আছে, তার নাম হলো শানু কবিরাজ। সবাই বললেন যে শানু কবিরাজকে ডাকো, ওনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে, কিভাবে সমাধান করা যায়। তো শানু কবিরাজকে খবর দেওয়া হলো। শানু কবিরাজ ব্যস্ত ছিলেন, উনি বিকালে আসবেন জানালেন। তো শানু কবিরাজ বিকালে আসেন, সব কথা শোনেন। শোনার পর এই শানু কবিরাজ এই আজিজ চাচার পুরো বাড়িটা একবার চক্কর দেন হেঁটে হেঁটে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। এরপর আজিজ চাচা যেই রুমে থাকেন সেই রুমে ঢোকেন, সব কিছু ভালোভাবে উনি পর্যবেক্ষণ করেন। কিছু সময় উনি বাইরে চলে আসেন। তো শানু কবিরাজ বলেন যে তার কয়েকটা সাহায্যকারী শক্তিশালী জিন আছে, এদেরকে কাজে লাগানো হয়েছে, আর তারা মূলত খোঁজ নেবে আজিজ চাচা কোথায় আছেন, আর তারা খোঁজ খবর পেলে জানাবে, আর তখন শানু কবিরাজ এটা জানাবেন। তবে তার সম্পর্কে আর বেশি কিছু জানানো সম্ভব হচ্ছে না, কারণ এই বাড়ির চতুর্দিকে উনি ঘুরে দেখেছেন, ঘরের মধ্যে গিয়েছেন। এটা করার পর উনি কিছুই বুঝতে পারেন নাই, এই জন্যই মূলত উনি জিনদেরকে বলেছেন যে আসলে কি হয়েছে সেটা জানার জন্য। আজিজ চাচার পরিবারের সবাই তো খুব চিন্তিত, তারা ওই দিন অপেক্ষা করছে যে কি হয় না হয়, আর শানু কবিরাজ কোনো তথ্য দেয় কি না। এর একদিন পর শানু কবিরাজ ঠিক সন্ধ্যার দিকে হন্তদন্ত হয়ে হাজির হয় আজিজ চাচার বাড়িতে। সবাইকে ডাক দেয়, বলে যে আশেপাশের লোকজনদেরকে ডাকেন, জরুরি কথা আছে। তখন এই যে মানিক ভাই, ওনারাও কিন্তু ওখানে গিয়েছেন শানু কবিরাজ কি বলে সেটা জানার জন্য। শানু কবিরাজ বলেন যে আজিজ চাচার নাকি খোঁজ পাওয়া গেছে। এই শানু কবিরাজের সাহায্যকারী জিন কিছু তথ্য এনে জানিয়েছে, সেটা হচ্ছে যে এই আজিজ চাচাকে জিনেদের একটা জায়গা, মধ্যপুরী হচ্ছে সেটার নাম, এই মধ্যপুরী নামক একটা জায়গার বন্দিশালায় তাকে আটকে রাখা হয়েছে। উনি নাকি খুব খারাপ একটা কাজ করেছেন, এই জন্য সবাই তো অবাক হয় যে আজিজ চাচার মতো পরোপকারী ভালো একজন মানুষ, নিরহংকার মানুষ, উনি খারাপ কাজ করবেন, এটা কিভাবে সম্ভব। কিন্তু উনি এখন জিনেদের বন্দিশালায় বন্দি। এটা শোনার পর আজিজ চাচার পরিবার সবাই তো কান্নাকাটি শুরু করে দেয়। আজিজ চাচার ছেলে মেয়ে স্ত্রী এই শানু কবিরাজকে খুব অনুনয় করতে থাকে যে যেমনই হোক তাকে ফেরত আনা লাগেন, এবং তাকে ফেরত আনেন, যা করা লাগে আপনি করেন, তাকে নিয়ে আসতে হবে। তো শানু কবিরাজ বলেন আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়, কারণ এই ব্যাপারগুলো আসলে মানুষের সাধ্যের বাইরে, এটা জিনেদের সাথে পরামর্শ করে কাজ করতে হবে, কিভাবে তাকে ফেরত আনা যায়। তো তার সাহায্যকারী জিনদের সাথে উনি পরামর্শ করেন, মানে শানু কবিরাজ পরামর্শ করেন। তো শানু কবিরাজ বলেন যে একজন শক্তিশালী ছেলে লাগবে, যার রাশি হবে তুলা রাশি। এই ছেলের উপর জিন আসর করাতে হবে, মানে জিন হাজির করাতে হবে। তো খুঁজতে থাকা হয় এরকম ছেলে। সবুজ মিয়া নামে একটা ছেলেকে পাওয়া যায়, যার ছিল তুলা রাশি। এই সবুজ মিয়ার উপরে জিন আসর করানো হয়। শানু কবিরাজের সাহায্যকারী জিনকে মূলত আসর করানো হয়েছে, যে জিন কি বলে সবাই শুনুক। সবার উপস্থিতিতেই মূলত ঘটনাটি ঘটে, যেটা এই মানিক ভাইও দেখেছেন। আজিজ চাচার বাড়ির সামনে বসানো হলো সবুজ মিয়াকে। শানু কবিরাজ মনে মনে বিড়বিড় করে কিছু একটা পড়ছিল, 10 মিনিট চলতে থাকলো। 10 মিনিট পর শানু কবিরাজের সাহায্যকারী জিন এই সবুজ মিয়ার উপর ভর করে সবাইকে সালাম দেন, সবাই উত্তর দেন। এরপর ওই জিন বলতে থাকে কিভাবে এই ঘটনাটি ঘটেছে। জিন বলেন যে এই যে আজিজ চাচা, উনি নাকি ব্যবসা শেষ করে বাড়িতে ফিরছিলেন, তখন সন্ধ্যা নেমে আসছে। হঠাৎ করে এক অচেনা ব্যক্তির সাথে নাকি আজিজ চাচার দেখা হয়। এই ব্যক্তির চেহারা ছিল খুবই কালো, কুৎসিত, শরীরটা ছিল লিকলিকে, উচ্চতা স্বাভাবিক মানুষের মতোই ছিল। এই অচেনা ব্যক্তি হঠাৎ করে বলে ওঠে, রে আজিজ, আমাকে মিষ্টি খাওয়া, কতদিন মিষ্টি খাই না, আমার মিষ্টি খেতে খুব ইচ্ছা করছে। এদিকে আজিজ চাচা নাকি খুব ক্লান্ত ছিলেন। তিনি রেগে ওই ব্যক্তিকে বলে ওঠেন, মিষ্টি খাবে না, তোমার যে চেহারা আর যে শরীরে মিষ্টি ঢুকবে, গায়ে তো কিচ্ছু নাই, আর কি বিশ্রী চেহারা,
কি কালো, কি কুৎসিত। এইভাবে নাকি আজিজ চাচা খুবই বাজেভাবে তাকে কিছু কথা বলেন। আজিজ চাচা এটাও বলে ওঠেন যে তোকে মিষ্টি খাওয়াবো কেন, যা ভাগ এখান থেকে, আমি যাকে তাকে মিষ্টি খাওয়াই না। পরে ওই অচেনা ওই কালো ব্যক্তিটা নাকি বলে ওঠে যে আমার চেহারা কালো, কুৎসিত, আমার শরীরে মাংস কম, তাতে কি হয়েছে, আমার খুব ইচ্ছা তোমার হাতের মিষ্টি খাবো, আমাকে মিষ্টি দাও না। প্রথমে তুই করে বললো, পরে নাকি তুমি করে বল, এরপর আপনি করে বলেন যে আমাকে মিষ্টি খাওয়ান, নাহলে আপনাকে কিন্তু আমি যাইতে দেবো না, আমাকে মিষ্টি খাওয়ানোই লাগবে, আমার খুব ইচ্ছা, আপনার মিষ্টি আমি খাবো। একটা পর্যায়ে হয় কি, এই আজিজ চাচা রেগে গিয়ে ওই অচেনা ব্যক্তির গালে মারে এক থাপ্পড়। শুধু থাপ্পড় দিয়েছেন বিষয়টা এরকম না, তিনি কদাকার দেখতে এই জন্য তার শরীরে নাকি থুথু দিয়েছে এবং ঘৃণা প্রকাশ করেছে। এটা হওয়ার পর ওই অচেনা ব্যক্তি নাকি মন খারাপ করে ওখান থেকে চলে যায় এবং বলে যায় যে আমার সাথে যে আচরণটা করলি এটা কি ঠিক করছিস? কেউ কারোর সাথে এই ধরনের আচরণ করে? আমার চেহারা খারাপ, আমি দেখতে কদাকার, এই জন্য আমার শরীরে থুতু দিলি তুই, কাজটা তো তুই ভালো করলি না, এর জবাব তুই সময় মতো পাবি। মূলত এর কিছু সময় পরেই আজিজ চাচাকে নাকি জিনেরা তুলে নিয়ে যায়। মূলত এর কিছু সময় পরেই জিনেরা আজিজ চাচাকে কানা ভুলের মাধ্যমে পথ ভুল করায়, একই পথে বারবার নিয়ে আসে, যার কারণে উনি বাড়িতে ফিরতে পারছিলেন না। আর উনি যে ওই একই পথে বারবার ঘুরছেন, অন্য কোনো মানুষও তাকে দেখতে পারছিল না। একটা পর্যায়ে আজিজ চাচা নাকি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ওই জিন আজিজ চাচাকে মধ্যপুরী নামক একটা জায়গায় নিয়ে আসেন। এই মধ্যপুরী যে কোথায় এটাও জানা যায় না। ওই জিনটা আজিজ চাচাকে নিয়ে তার সর্দারের কাছে নিয়ে যায় সরাসরি। তখন সর্দারকে পুরো বিষয়টা খুলে বলেন যে এই ব্যাপার, আমার শরীরে থুথু মেরেছে, জেনে বুঝে আমাকে অবজ্ঞা করে আমার উপর নির্যাতন করেছে, থাপ্পড়ও মেরেছে, আমি কোনো শাস্তি ওকে দেই নাই, আমি আপনার কাছে নিয়ে আসছি, আপনি বিচার করেন। আমি চাইলে ওকে শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি শাস্তি দেইনি, বিচার আপনি করেন। এরপর নাকি ওই জিনের সর্দার নির্দেশ দেন যে ওকে বন্দি করে রাখতে হবে। এই কারণেই মূলত ওই মধ্যপুরীর কোনো এক বন্দিশালায় তাকে বন্দি করে রাখা হয়েছে, যেখানে মানুষ যেতে পারে না। জিন এটাও বলে, বিশেষ করে এই যে শানু কবিরাজের জিনটা এটাও বলে যে ওই সর্দার কোনো সিদ্ধান্ত দেবে না, কারণ এই অপমানটা করা হয়েছে ওই জিনকে। এখন ওই জিন যদি আজিজ চাচাকে ক্ষমা করে দেয় তাহলে সর্দার তাকে ছেড়ে দিবে, আর এটাতে মধ্যস্থতা করতে হবে অন্য কোনো জিনকে। এখন শানু কবিরাজ উনি তার সাহায্যকারী জিনকে বলে যে যেহেতু আমরা কেউ যেতে পারবো না, তাহলে এই মধ্যস্থতাকারীর দায়িত্বটা তুমিই নাও, তুমি গিয়ে সরাসরি সেই জিনের সর্দারের সাথে কথা বলো। তখন ওই জিন বলে যে সর্দারের সাথে কথা বলে লাভ নাই, আসলে কথা বলতে হবে ওই জিনের সাথে, ওই জিন যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে সর্দারও ছেড়ে দিবে। ওই জিন গিয়ে সর্দারকে বলবে যে তাকে ছেড়ে দাও, আমি আমার অভিযোগ তুলে নিলাম, তাহলেই তাকে ফেরত আনা সম্ভব। এখন ওই জিন তখন এই সবুজ মিয়ার শরীর থেকে বের হয়ে চলে যায়। সে নাকি চলে যাওয়ার পর ওই জিনের সাথে সাক্ষাৎ করেছে, দেখা করেছে। ওই জিনটা কোনোভাবেই সেই অপমানটা ভুলতে পারছে না, যে সে শুধু কুৎসিত দেখে, কদাকার দেখে, কালো দেখে তাকে থুতু দিয়েছে, এই অপমানটা সে ভুলতে পারছে না। তারপরেও আসলে বোঝানো হয়েছে তাকে যে সে আসলে ভালো মানুষ, আজিজ চাচা ভালো মানুষ, নিরহংকার মানুষ, সবসময় মানুষের উপকার করে। ওই সময় মন খারাপ ছিল, কোনো কারণে মেজাজও বিগড়ে ছিল, সবসময় তো মানুষের মেজাজ মর্জি একরকম থাকে না, এই জন্যই উনি এরকম আচরণটা করে ফেলেছে, তুমি মাফ করে দাও। তখন ওই জিনটা ক্ষমা করতে রাজি হয় যে ঠিক আছে আমি ওকে ক্ষমা করে দিব, তবে কিছু জিনিস চাই, যে এই জিনিস দিতে হবে, যেহেতু আমি তার কাছে একটা জিনিস চেয়েছিলাম সে দেয় নাই, এইগুলো দিলে আমি রাজি হব। আর আমি যদি কিছুই না নিয়ে ছেড়ে দেই তাহলে আমার সম্প্রদায়ের জিনেরাই আমাকে বলবে যে মানুষের কাছে মার খেলি, থাপ্পড় খেলি, থুতু খেলি, তখন তার সম্প্রদায়ের জিনেরাও
তাকে অবজ্ঞা করবে। তখন কি সিদ্ধান্ত নেওয়া যায়? ওই জিন জানায় 3টা ছাগল জবাই করে মাংসগুলো টুকরো টুকরো করে রাখতে হবে, আর রক্ত সম্পূর্ণ আলাদা রাখতে হবে, আর 20 কেজি মিষ্টি দিতে হবে। তাহলেই মুক্তি মিলবে এই আজিজ চাচার। আর এগুলো দিতে হবে রাত 2টার সময়। একটা স্থানের নাম বলে দেওয়া হয়েছে যে ওই স্থানে দিতে হবে। ওই এলাকারই একটা জায়গা। আজিজ চাচার পরিবার যে সাথে সাথেই 3টা ছাগল কিনে ফেলবেন এত টাকা না থাকলেও তারপরও ওনারা স্বীকার করেন যে ঠিক আছে, দেয়া হবে। সব আয়োজন চলে, কথা মতো 3টা ছাগলের মাংস রেডি করা হয়, ছাগলের রক্ত আলাদা করা হয়, 20 কেজি মিষ্টি সহ ওই জায়গায় দিয়ে আসা হয়। মূলত এই কাজটি শানু কবিরাজের উপস্থিতিতেই আজিজ চাচার ছেলে উনি করেছিলেন। রাত 2টার দিকে এই কাজটি করা হয়েছিল। রাত 3টার একটু আগে, মানে সবাই কিন্তু অপেক্ষা করছেন বাড়ির ভিতরে ঢুকে যে কি হয় না হয়, সবাই ঘরের ভেতরে অপেক্ষা করছিলেন। শানু কবিরাজও এটাই বলেছিলেন যে এটা ঘরের ভেতরে বসে অপেক্ষা করতে হবে। রাত 3টার দিকে নাকি ধুপ করে একটা শব্দ হয় বাড়ির উঠোনে। এরপর সবাই হুড়মুড় করে বের হয়ে দেখে যে আজিজ চাচা উঠোনে পড়ে রয়েছে। এই অল্প কয়েকদিনেই আজিজ চাচার চেহারা অনেক খারাপ হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, উনি অজ্ঞান ছিলেন। যাই হোক, আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরানো হয়। আজিজ চাচাকে বলা হয় যে আসলে তোমার সাথে কি হয়েছে এটা বলো। আজিজ চাচাও একই কথাই বলেন। তো যাই হোক, ঘটনাটি এ পর্যন্ত। এরপরে আল্লাহর রহমতে আজিজ চাচার সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। আজিজ চাচা এই ঘটনাটি বলেন নাই। আজিজ চাচার যিনি ছেলে তিনি মূলত এই পরবর্তী যেই অংশটুকু এইটুকু পরিপূর্ণভাবে বলে এই ঘটনাটি পাঠাতে সহযোগিতা করেছেন বলে মানিক ভাই আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি মানিক ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনার কিন্তু একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে জিনেরা মাছ মিষ্টি এগুলো তো নেয়, এই ধরনের ঘটনা আমরা জানি। আজিজ চাচা কিন্তু ওই লোকটাকে জিন মনে করে নাই, মানুষই মনে করেছিল। কারণ সে ওই রকম সুরত ধরে এসেছিল, হতে পারে ওইটাই তার সুরত। কিন্তু লোকটি জীর্ণ শীর্ণ কালো কদাকার বলে তাকে তিনি অবজ্ঞা করেছেন। শুধু অবজ্ঞা করে ক্ষান্ত হন নাই, গায়ে হাত তুলেছেন। গায়ে হাত তোলা পর্যন্তই বিষয়টা সীমাবদ্ধ রইল না, তিনি কুৎসিত বলে তার শরীরে থুতু নিক্ষেপ করেছেন। মূলত এটাই একটা বড় অমর্যাদার কারণ হয়েছে, যেটা কখনোই করা উচিত নয়। এমন একটি কাজ আজিজ চাচা ভুল করে ফেলেছিলেন। কারণ সবসময় মানুষের মেজাজ মর্জি একরকম থাকে না, মেজাজ বিগড়ে থাকে অনেক সময়। হয়ে গিয়েছিল এরকম একটা, যার কারণে উনি মধ্যপুরী নামক একটি জায়গায় বন্দী ছিলেন মাত্র কয়েকদিন। যাক, আল্লাহর রহমতে ওনাকে ফেরানো গেছে, এটাই সবচেয়ে সুখের খবর। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের থার্সডে নাইটের 151তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাগর। ওনার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে। উনি চাকরির সুবাদে বর্তমানে রয়েছেন ধানমন্ডিতে। উনি যখন সকালবেলা ধানমন্ডি থেকে ওনার অফিস বনানীতে যান, পুরো সময়টাতেই আফটার দ্য ওয়ার্ল্ডের ঘটনা উনি হেডফোন লাগিয়ে শুনতে থাকেন। আবার যখন অফিস শেষ করে বাসায় আসেন, তখনও আফটার দ্য ওয়ার্ল্ডের ঘটনাগুলো ওনার সাথী হয়ে ওনার বাড়ি পর্যন্ত চলে আসে। প্রিয় লিসেনার্স, এভাবেই উনি প্রতিনিয়ত অফিস করেন, আর এভাবেই আফটার দ্য ওয়ার্ল্ড ওনার অফিস যাত্রার সঙ্গী হিসাবে সবসময় সাথে থাকে। এভাবেই আফটার দ্য ওয়ার্ল্ড অনেক মানুষ শুনে থাকেন। আমাদেরকে অনেকেই বিভিন্ন ভিডিওগুলো পাঠান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেক লং ড্রাইভ করতে হয়, দীর্ঘ একটা ড্রাইভ দিতে হয়। এক শহর থেকে আরেক শহরের দূরত্ব অনেক বেশি। এরকম প্রবাসে যারা আছেন
লং ড্রাইভ যখন আপনারা করেন, অনেকেই এই ভিডিওগুলো আমাদেরকে দেন যে পুরো এই সময়টাতে আপনার ওয়ার্ল্ডের ঘটনাগুলো আপনারা চালিয়ে রাখেন। এছাড়াও বাংলাদেশেও অনেকে কাজের সময় আপনার ওয়ার্ল্ড চালিয়ে রেখে তারা তাদের কায়িক পরিশ্রমের কাজগুলো করতে থাকেন। এতে কাজের যেই প্রেশারটা শরীরের উপরে পড়তো এটা অনেকটাই কম অনুভূত হয়। এমনকি আমি নিজেও কিন্তু এটা দেখেছি, একবার আমার নিজের চোখে এটা পড়েছিল। আমি দাঁড়িয়ে থেকে কিছুটা দেখলাম, তবে আমি ওখানে গিয়ে তাদের সাথে কথা বলিনি। কথা বললে তারা হঠাৎ করেই চমকে যেতেন, আর তাদের কাজেরও ব্যাঘাত করতে চাইনি। তারা এতটা মনোযোগ দিয়ে এটা করছিলেন, মানে তারা তাদের কাজটা করছিলেন এবং ঘটনাগুলো শুনছিলেন, সেখানে তাদের কাজের শব্দ ছাড়া আর আফনান দ্য ওয়ার্ল্ডের ঘটনাগুলোর যেই শব্দটা, এই শব্দ ছাড়া তারা অন্য কোনো শব্দ করছিলেন না। তাদের এত মনোযোগ দিয়ে যে শোনা, একসাথে 3-4 জন বসে আছে, কাজ করছে, এত মনোযোগ দিয়ে শুনছেন আর কাজ করছেন, এটা আমি টানা কয়েক মিনিট দাঁড়িয়ে দেখেছি। এরপর আমি ওখান থেকে সরে আসি। আর এটা ঘটেছিল নীলক্ষেতে, ঢাকার নীলক্ষেতে। দেখবেন যে বিভিন্ন প্রেসের ছোট ছোট দোকান রয়েছে, কোনো কোনো দোকানে বই, তারপরে বিভিন্ন জিনিসগুলো বাইন্ডিং করা হয়। এমন একটি কারখানায় আমি দেখেছিলাম। এভাবেই আপনার দ্য ওয়ার্ল্ড সকল শ্রেণী পেশার মানুষের কাছে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, আর আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি। চলুন প্রিয় লিসেনার্স, ঘটনায় চলে যাই। এই ঘটনাটি মূলত ওনার মায়ের সাথে দীর্ঘ একটি সময় ধরেই ঘটে চলছে। ঘটনাটি মূলত শুরু হয় 1980 সালের একদম শুরুর দিকে। তখন ওনার মায়ের বয়স 8 কি 9 বছর হবে। ওই সময় ওনার মা তার ফুপু বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, বরিশালের গৌর নদীতে কোনো একটা জায়গায়, গ্রামের নামটা আমরা বলছি না। তো ওই ফুপুর যে বাড়িটা, ওই বাড়িটা এমন একটা জায়গায়, আশেপাশে হিন্দু সম্প্রদায়ের লোকজনই বেশি, আর মুসলিম সম্প্রদায়ের লোকজন ছিল কম ছিল। ওই এরিয়াতে হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি ছিলেন আর কি। আর যেহেতু ওখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি, স্বাভাবিকভাবেই শ্মশান তো থাকবেই। আর ফুপুর বাড়িটা যেখানে ছিল, ওখান থেকে 2 মিনিট হাঁটলেই একটা শ্মশান ছিল। মাঝে মাঝেই ওখানে লাশ দাহ করা হতো। আর ওই সময়ে ওই গ্রামের বাড়িঘর তো এতটা উন্নত ছিল না, বাঁশের খুঁটি, পাতার ছাউনি, এগুলো দিয়েই ঘর বাড়ি তৈরি করা হতো আর কি। তো ওনার মা ফুপু বাড়িতে বেড়াতে গেছেন আর কি। হঠাৎ করে রাতের বেলা প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। ওই সময় অবশ্য ঝড়ের সিজনটাই ছিল আর কি। এই ঝড়ে ফুপুর বাড়ির পাতার চাল উড়ে যায়। এখন রাতের বেলা এরকম একটা ঘটনা ঘটেছে, ঘরের চাল নাই, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। রাত তখন যে 12টা-1টা, বিষয়টা এরকম না, রাত 8টা-9টা হবে, কিন্তু গ্রামের প্রেক্ষাপটে আর এই ঝড়ের রাত্রে রাত 8টা-9টা মানে তো অনেক রাত। ঘরের চাল যখন উড়ে গেছে, এখন ফুপু কী করবেন? ফুপু তখন যেটা করেছেন সেটা হলো যে এই সাগর ভাইয়ের মাকে নিয়ে, আর ফুপুর একটা ছেলে ছিল, এই 3 জন দিয়েছেন এক দৌড়। উদ্দেশ্য ছিল যে ওই বাড়ি থেকে কাছাকাছি যেই বাড়িটা রয়েছে সেখানে গিয়ে আশ্রয় নেওয়া। তো কাছাকাছি যেই বাড়িটা ছিল সেখানে যেতে হলেও ওই যে চিতাখোলা বা শ্মশানের যেই রাস্তাটা, ওইটা দিয়েই যেতে হবে। এছাড়া অন্য যে বাড়িগুলো আছে সেখানে যাওয়ার সময় পথঘাট অতটা ভালো না, এখানেই পথটা একটু ভালো। আর যেহেতু হঠাৎ করে এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে ঝড়ের রাত্রেই, এখন তো সোজা পথ দিয়েই যেতে হবে। তখন তারা 3 জন ওইদিকে রওনা দিয়েছেন। তবে এই সাগর ভাইয়ের মা তো ছোট ছিলেন, ফুপু এবং ফুপাতো ভাই, এই 2 জন মিলে আর কি কোলে নিয়েছেন। কখনো ফুপু কোলে নিয়েছেন, দৌড়িয়েছেন, আবার ফুপু হাঁপিয়ে গেছেন, আবার ফুপাতো ভাই নিয়েছেন। এইভাবে এই পথটা ওনারা পাড়ি দিচ্ছিলেন। তবে সাগর ভাইয়ের মা কিন্তু ঘুমিয়েছিলেন, বিষয়টা এরকম না, উনি জেগেই ছিলেন। আর ওই রাস্তা তো ওনার চেনা না, উনি দৌড়ে যাবেন কিভাবে? এই জন্যই ফুপাতো ভাই এবং ফুপুর কোলে উঠে উনি পার হচ্ছিলেন। যখনই ওই চিতাখোলার কাছাকাছি এসেছেন, হঠাৎ করেই
সাগর ভাইয়ের আম্মু প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে ওই ফুপুর কোলে ওই সময় উনি ছিলেন, অজ্ঞান হয়ে যান। ওই অবস্থাতেই তাকে নিয়ে পাশের হিন্দু প্রতিবেশীর বাড়িতে ওনারা ওঠেন। কিছুক্ষণ পর ওনার হুঁশ আসে। যখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে তুমি চিৎকার দিলা কেন, তখন সাগর ভাইয়ের মা বলেছিলেন যে উনি ওই চিতাখোলার ওখানে সাদা কাপড় পরা ৬-৭ জন অবয়বকে দেখেছেন, যারা হাত ইশারা করে তাকে ডাকছিল। এরা প্রত্যেকেই সাদা কাপড় পরা ছিল। যাই হোক, পরবর্তীতে হুজুরকে দিয়ে পানি পরা খাইয়ে দিল, সব কিছু ঠিকঠাক। সবাই ধারণা করেছিল ঘটনা এখানেই শেষ, কিন্তু না, এখানে ঘটনা শেষ হলো না। বছরখানেক স্বাভাবিক ছিল, এরপর দেখা দিল কিছু সমস্যা। সাগর ভাইয়ের আম্মু কোনো মৃত বাড়িতে যেতে পারতেন না। যদি কোনো মৃত বাড়িতে যেতেন, এরপর থেকেই ওনার বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যেত। শারীরিক অসুস্থতা তো ছিলই, আরও একটা ব্যাপার ওনার মধ্যে দেখা দিল, সেটা হচ্ছে যে সদ্য বিবাহিতা কোনো মহিলা যদি অজু ছাড়া তার সামনে আসতো, তাহলে উনি প্রচণ্ড রেগে যেতেন আর লাফ দিয়ে তার গলা ধরে উঁচু করে ফেলতেন, শূন্যে তুলে ফেলতেন, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত। এই ধরনের একটা সমস্যা শুরু হয়। এছাড়া অন্য কোনো মহিলাদেরকে উনি আক্রমণ করতেন না, শুধু সদ্য বিবাহিতা কোনো মহিলাকে উনি আক্রমণ করতেন। কবিরাজের সন্ধান শুরু হয়ে যায়, এক কবিরাজকে পাওয়াও যায়, তাকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। এরপর সব কিছু ঠিকঠাক, একদম স্বাভাবিক। এরপর আর কোনো সমস্যা কেউ কোনো সময় আসলে ওইভাবে দেখে নাই। অনেকগুলো বছর কেটে যায়, সাগর ভাইয়ের আম্মুর বিয়ে হয়ে যায়, সাগর ভাইও জন্মগ্রহণ করেছেন। বিভিন্ন সময় শুনেছেন যে ওনার মায়ের সাথে এই ধরনের সমস্যা হতো, উনি নিজে কখনো দেখেন নাই। তখন ক্লাস 4 কি 5-এ পড়েন, এমন সময় একটা ঘটনা ঘটে। ওনাদের প্রাইমারি স্কুলে তখন খেলা হচ্ছে, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, উনি অংশগ্রহণ করছেন। হঠাৎ করে এই সাগর ভাইয়ের 2 ফুপি এসে তাকে বলে যে তাড়াতাড়ি বাড়িতে চল, তোর মা তো অসুস্থ। উনি দ্রুত বাড়িতে আসেন, এসে দেখেন যে সাগর ভাইয়ের আম্মুকে পাটিতে শুইয়ে রাখা হয়েছে, উনি অজ্ঞান হয়ে আছেন, দাঁতে দাঁত লেগে গেছে, পাশে দাদু বসা, সবাই চুপচাপ। তখন দাদু যেটা বলেন সেটা হচ্ছে যে এই সাগর ভাইয়ের আম্মুর বিয়ের পরেও মাঝে মাঝে এই সমস্যা দেখা যেত, তবে কিছু রুকিয়ার আয়াত করে ফু দিলেই উনি শান্ত হয়ে যেতেন। ওই দিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সাগর ভাইয়ের এক কাকা নতুন বিয়ে করেছেন, কাকি উনি অজু ছাড়া ছিলেন তখনই নাকি সাগর ভাইয়ের মা গিয়ে আক্রমণ করেছে, চুল ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে আসছে আর বিশ্রী ভাষায় গালিগালাজ। এরপর গলা ধরে উঁচু না, তাকে রীতিমতো আছাড় দিতে শুরু করেছে। কয়েকটা আছাড় খাওয়ার পর কাকির অবস্থা তো খুব খারাপ, উনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করছেন যে এই মরে গেলাম রে, আমরা মেরে ফেললো রে। তো এই অবস্থা দেখে সবাই চলে আসেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটে গেছে আর কি। সবাই এসে দেখেন যে সাগর ভাইয়ের আম্মুর চোখ লাল টকটকে হয়ে আছে। আর তখন দাদুকে বলছে যে এই মহিলা আমার সামনে কেন এসেছে, তোরা জানিস না যে আমি এগুলো সহ্য করতে পারি না। তখন নাকি দাদু মাফ চেয়েছে যে আর হবে না, আর হবে না। এরপর দাদুকে খপ করে গলায় চেপে ধরেছে সাগর ভাইয়ের আম্মু, এরপর এক হাত দিয়ে উঁচু করে ফেলেছে। ওইদিকে দাদু তো হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছেন, লোকজনও চলে আসে, হাত ছোটানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওনার আম্মুর শরীরে 4-5 জন মানুষের শক্তি চলে আসছে। যাই হোক, ছোটাতে না পারলেও একটা পর্যায়ে নাকি হঠাৎ করেই সাগর ভাইয়ের আম্মু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু হাত কেউ ছোটাতে পারেনি। উনি অজ্ঞান হওয়ার পর এমনি এমনি ছুটে যায়। তারপর বাসায় একজন কবিরাজ নিয়ে আসা হয়, যাকে দিয়ে আগেও চিকিৎসা করানো হয়েছে। উনি সাগর ভাইয়ের আম্মুর উপর জিন হাজির করান। তখন প্রথমবারের মতো জানা যায় যে সমস্যাটা কি। জানা যায়
যে এই যে চিতাখোলা ওখানে 7টা জিন ছিল। ওই রাতের পর থেকেই এই 7টা জিন সাগর ভাইয়ের আম্মার সাথে চলে আসে। 6টা জিন নাকি ভালো, 6টা জিন খারাপ, একটা জিন ভালো। ওই 6টা জিন সাগর ভাইয়ের আম্মুকে ক্ষতি করার চেষ্টা করে, আর একটা জিন সে নাকি রক্ষা করার চেষ্টা করে। সমস্যা হয় কি, যে মৃত বাড়িতে গেলে আর নতুন বিবাহিতা কোনো নারী অজু ছাড়া ওনার সামনে আসলে তখন নাকি অন্য 6টা জিন ওনার উপর প্রভাব বিস্তার করার সুযোগ পায়, শুধু এই 2টা সময় সুযোগ পায়। আর তখন এই যে ভালো যে জিনটা একা হওয়ার কারণে ওই 6 জনের সাথে পেরে ওঠে না, যদিও বা তারা 7 ভাই। এই কারণেই মূলত এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। যাই হোক, আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে ওই ভালো জিনটাই মূলত এই আক্রমণটা করেছে, কারণ সে দীর্ঘ সময় ধরে সে প্রোটেক্ট করার চেষ্টা করছে। আজকে সেই ক্ষিপ্ত হয়ে এই কাজটি করেছে। বলে দেয়া হয় যে কিভাবে চলতে হবে, সব কিছু বলে দেয় আর কি ওই সময়। তো কবিরাজ বলে দেন এরপরে যে আসলে এই 7টাকে ওনার থেকে আসলে আলাদা করাটা বেশ কঠিন হবে, বিপজ্জনক একটা কাজ হবে। এর থেকে সেটাই ভালো হয় যে উনি নিজে পাক পবিত্র থাকবেন, পাক পবিত্র জায়গায় উনি আসা যাওয়া করবেন, অপবিত্র কোনো জায়গায় উনি যাবেন না, অপবিত্র কাজ উনি করবেন না, আর অপবিত্র কোনো লোকজন ওনার আশেপাশেও আসবে না। এটাই মঙ্গল, এটাই ভালো। তো যাই হোক, ওইবারের মতো এই সমস্যাটা শেষ হয়ে যায়। এরপর এটাকে 7 বছর চলে যায়। তখন কিন্তু সদ্য কলেজে ভর্তি হয়েছেন সাগর ভাই। একদিন উনি বাসায় এসে দেখেন যে ওনার আম্মু হাত পা ছেড়ে দিয়ে চুল থেকে উকুন আনছে। পাশে ওনার যে ফুপুর আছে তারা হাসাহাসি করছে। সাগর ভাই বলেছেন যে কি হয়েছে আন্টি? তো তারা কিছু বলে না। তারা বলছে যে তুই আমাদের ঘর থেকে খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। সাগর ভাই আসলে অত শত বুঝতে পারেন না যে আসলে ঘটনাটা কি। উনি কি করেছেন, উনি কিছুটা খাবার একটা প্লেটে বেড়ে তার আম্মুর কাছে নিয়ে গেছেন, আম্মু নাও খাও। তখন নাকি ভয়ঙ্কর দৃষ্টিতে সাগর ভাইয়ের দিকে তাকিয়ে ওনার আম্মু বলছে, এই বটি দেখছিস, এমন এক কোপ দেবো না ঘাড় থেকে মাথা ফেলে দেব। এটা বলার সাথে সাথে উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন। দৌড়ে উনি ওনার আন্টিদেরকে জিজ্ঞেস করেছে, আন্টি কী হয়েছে বলেন তো, ঘটনাটা কি, আম্মা এরকম কথা বললো কেন, এরকম তো কখনো বলে না। তখন নাকি তারা বলে যে এই বেলা 11টার দিকে সাগর ভাইয়ের আম্মা শুকনা পাতা কুড়াতে গিয়েছিলেন বাগানে। আর তখন ইব্রাহিম নামে একজন ব্যক্তি আছেন, তাকে কাকা বলে সম্বোধন করেন সাগর ভাই। ওই ইব্রাহিম কাকার বউকে দেখে উনি তেড়ে মারতে গিয়েছেন। তখন এই ইব্রাহিম কাকার বউ উনি ভয়ে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। এরপর থেকেই ওনার আম্মার এই সমস্যা। যাই হোক, ঘণ্টাখানেক পর নাকি আপনা আপনি ভালো হয়ে যায় উনি। সাগর ভাই জানিয়েছেন এই সমস্যা এখনও আছে, এই বিষয়টা এখনও হয়। এই যে ইব্রাহিম কাকা উনি সদ্য বিয়ে করেছিলেন, ওনার স্ত্রী, মানুষ সবসময় যে অজু অবস্থায় থাকবে এটা তো আসলে বলা মুশকিল। ওনার স্ত্রীকে যখন উনি দেখেছেন তখন মূলত তেড়ে গিয়েছেন এই কারণে। এটাই ছিল সমস্যা। এই জন্য সাগর ভাইয়ের আম্মাকে খুব সাবধানে রাখা হয়, উনিও সাবধানে থাকার চেষ্টা করেন, কারণ ওনার এই একটা সমস্যাই রয়েছে, এছাড়া অন্য কোনো সমস্যা নাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, দেখুন আমাদের চলার পথে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যার জন্য আমরা দায়ী নই। আপনারা চিন্তা করুন, ওই রাত্রে যখন ঘরে চাল উড়ে গেছে তখন এই সাগর ভাইয়ের আম্মার ফুপুর কি করণীয় ছিল? ওনার কি অন্য কোনো কিছু করার ছিল ওই অবস্থায় ঘর থেকে না বের হয়ে? আর অন্য বাড়িতে যাওয়ার সুযোগও তো ছিল না, কারণ ঝড়ের রাত্রে এলোমেলো রাস্তা দিয়ে তো যাওয়ার সুযোগ ছিল, বিভিন্ন জায়গায় খানাখন্দক আছে। এই জন্য ওনারা একটা রাস্তা দিয়ে এগিয়ে গিয়েছিলেন, আর তখন একটা ঝামেলা শুরু হয়ে গেল এরপর থেকে। এভাবেই আমরা অনাকাঙ্ক্ষিতভাবে অনেক বিপদের মুখে পড়ে যাই। এক্ষেত্রে বাঁচার একটা উপায় রয়েছে। আমরা যখন ঘর থেকে বের হব, অনাকাঙ্ক্ষিত এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত যাতে আল্লাহ তাআলা করেন, এই জন্য একটা দোয়া আমরা
পড়ে বের হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এইটা আমরা পড়ে ইনশাল্লাহ বের হব। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে রক্ষা করবেন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাজমুল ইসলাম। উনি বর্তমানে নারায়ণগঞ্জে থাকলেও ওনার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরের সাহেবের হাট নামক স্থানে। উনি আমাদের সাথে দেখা করতে এসেছিলেন যখন আমরা নারায়ণগঞ্জে একটি ফ্যান মিট করেছিলাম। আর নারায়ণগঞ্জ স্পেশাল এপিসোডে ওনার একটি ঘটনাও কিন্তু ছিল একটা ব্রিজকে কেন্দ্র করে। চলুন আজকের ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল 2018 সালের জানুয়ারি মাসের 13 তারিখ রাত, তখন 11টার কিছুটা বেশি সময় হবে। যেখানে ঘটে সেটা সাহেবের হাট নামক স্থানের কাছাকাছি। এই নাজমুল ভাই তখন মাছ নিয়ে কুতুবের হাট থেকে হেঁটে হেঁটে সাহেবের হাটে আসছিলেন, আর তখনই সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। কুতুবের হাট থেকে সাহেবের হাট পর্যন্ত আধা ঘন্টার মতো রাস্তা হবে, কিন্তু তখন আশেপাশে কোনো যানবাহনের চিহ্নই ছিল না। রাস্তার ধারে শুধু গাছপালা আর ফাঁকা মাঠ। রাস্তাটা পিচ ঢালা ছিল। উনি দ্রুত হাঁটছিলেন, কারণ রাত বেশি হয়ে গেছে। রাস্তায় কোনো আলোও নেই, শুধু ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে পথ চিনে এগোচ্ছিলেন। চারপাশের নীরবতা এতটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি করেছিল যে নিজের পায়ের শব্দ শুনে নিজেরই ভয় লাগছিল। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে মনে হয় যে উনি আরও একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছেন। উনি চিন্তা করলেন, যাক, একটা লোক অন্তত পাওয়া গেল, এগিয়ে আসছে তার দিকে। উনি থামলেন। অদ্ভুত ব্যাপার, উনি থামার পর সেই শব্দটাও আর শুনতে পাচ্ছিলেন না। মনে হচ্ছে উনি থামার সাথে সাথে সেই শব্দটাও থেমে গেছে। চিন্তা করলেন যে যেহেতু শীতের রাত, এই কারণেই নিজের পায়ের শব্দটাই হয়তোবা প্রতিধ্বনি হয়ে ফেরত এসে আরও একটি লোক হেঁটে আসছে বলে মনে হয়েছে। উনি পেছন দিকে না তাকিয়ে আবার হাঁটা শুরু করলেন। হাঁটার পর আবার সেই শব্দ। এবার উনি পেছনে তাকালেন, দেখলেন কেউ নেই। যতদূর পর্যন্ত অতটুকু আলো যেটা মোবাইল থেকে পাওয়া যাচ্ছিল, যতদূর পর্যন্ত চোখ যাচ্ছিল, কোনো মানুষের চিহ্ন পর্যন্ত উনি দেখতে পান নাই। শুধু নিস্তব্ধ শুনশান নীরব রাস্তা, আর হালকা বাতাস বইছিল শো শো শব্দ করে, এতটুকুই। আবারও ভাবলেন হয়তোবা উনি ভুল শুনেছেন, তাই আবার হাঁটা শুরু করলেন। কিন্তু কিছুক্ষণ পরই কেমন যেন অনুভূতি ওনার হতে লাগলো। শরীরটা মনে হচ্ছে শিউরে উঠল। এবার ওনার স্পষ্ট মনের মধ্যে অনুভূতি হতে লাগলো যে কিছু একটা ওনাকে অনুসরণ করছে। ততক্ষণ অবশ্য হাঁটতে হাঁটতে সামনের দিকেই নোয়াবাড়ির একটা পুল আছে। এই নোয়াবাড়ির রাস্তার পুলটার দিকে উনি চলে এসেছেন। সেই পুলটার সামনে এসে উনি দাঁড়ালেন। এদিকে উনি ফিল করলেন যে ওনার অনেক পানি পিপাসা পেয়েছে, একটু পানি খাওয়া প্রয়োজন। আর তখনই আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটা হচ্ছে হঠাৎ করেই ওনার মোবাইলের যেই সার্চ লাইট বা ফ্ল্যাশ লাইট আমরা যেটাই বলি, এটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। মোবাইলের স্ক্রিনও তখন কাজ করছে না, কিন্তু মোবাইলে কিন্তু বেশ চার্জ ছিল। এত তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাওয়ার কথা নয়। তখন আশেপাশে গা ছমছমে অন্ধকার আর ঠান্ডা বাতাসের স্রোত। এতে যেন এক অদ্ভুত রকমের ভয়ের অনুভূতি আরও বেশি করে সৃষ্টি হলো। উনি মোবাইলটা বারবার চালু করার চেষ্টা করলেন। একটাবার অবশ্য স্ক্রিনটা অন হলো, কিন্তু আবার সাথে সাথে নিভে গেল। আর তখনই পেছনে স্পষ্ট উনি শুনতে পেলেন কেউ যেন শুকনো পাতার উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে, কিন্তু আশেপাশে কিন্তু কেউ ছিল না। উনি এবার সাহস নিয়ে ধীরে ধীরে পেছনে তাকালেন।
তখনও কিছুই দেখতে পেলেন না। হঠাৎ করে মাথার উপর থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ এলো, ঠিক যেন কেউ ওনার মাথার ঠিক উপর থেকে, খুব কাছ থেকে ওনার মাথার উপর গরম নিঃশ্বাস ফেলছে। এবার ভয়ে ওনার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল, গলা শুকিয়ে গেল, আর মনে হলো এখনই এখান থেকে দৌড়ে পালানোর দরকার। কিন্তু এটা উনি ফিল করলেন যে ওনার পা যেন ভারী হয়ে গেছে, উনি মোটেও নড়তে পারছেন না। আর তারপর হঠাৎ করে বাতাসের একটা প্রচণ্ড ঝাপটা এলো, আর সাথে সাথে মোবাইলের স্ক্রিনটা আপনা আপনি জ্বলে উঠল। উনি তখন আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত পা চালালেন, কিন্তু কয়েক কদম যাওয়ার পরই অনুভব করলেন এবারও কিছু একটা ওনার সাথে সাথে চলছে। উনি কুতুবের হাট থেকে আসার সময় বড় 2টি ইলিশ মাছ কিনেছিলেন, সেগুলো একটি পলিথিনে ভরে হাতে করে নিয়ে আসছিলেন। যখন আনছিলেন তখন অবশ্য এটা নিয়ে কোনো ভয়ের ঘটনা ঘটতে পারে এটা ভাবেন নাই, কিন্তু এবার ভাবতে লাগলেন নিশ্চয়ই এই ইলিশ মাছের কারণেই কোনো একটা সমস্যা হচ্ছে। মোবাইলের স্ক্রিন জ্বলে ওঠার পর উনি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করতে পারলেন, দেখলেন যে চার্জ মোটামুটি ভালোই আছে। তাহলে হঠাৎ করে আগে বন্ধ হয়ে গিয়েছিল কেন? এটা একটা রহস্যময় ব্যাপার। উনি এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা না করে দ্রুত হাঁটতে শুরু করলেন। এবার উনি স্পষ্টই অনুভব করলেন পেছন থেকে আর হাঁটার শব্দ আসছে না, কেউ ওনার পাশাপাশি হাঁটছে। আর এটা ওনার কল্পনা নয়, মনের ভুলও নয়। উনি আবারও থামলেন, সাথে সাথে সেই শব্দটাও থামল, আবার হাঁটতে শুরু করলেন। এবার উনি অনুভব করলেন ওনার ঠিক ডান পাশে কালো কুচকুচে একটা অবয়ব তার সাথেই হেঁটে চলছে। অবয়বটা যেরকম একেবারে মানুষের অবয়বের মতো, কিন্তু মুখ বোঝা যাচ্ছে না। আর অবয়বটা এতটাই কালো যে রাতের অন্ধকারের থেকেও মনে হচ্ছে বেশি কালো এটা। আর এটা ছায়ার মতো পাশাপাশি চলছে। এটা দেখে শরীরের রক্ত হিম হয়ে গেল। উনি বুঝতে পারলেন আসলেই উনি এখন আর একা নেই। উনি সাহস করেই এক ঝলক তাকিয়েছিলেন। এরপরে উনি দেখলেন ওই অভাবটা মনে হলো হাওয়ার মতো মিলিয়ে গেল। চিন্তা করলেন যাক, আপদ বিদায় হয়েছে। কিন্তু না, ব্যাপারটা এখানেই শেষ নয়। হঠাৎ করে ওনার হাতে থাকা ইলিশের পলিথিনটা তীব্র একটা ঝাঁকুনি খেলো। মনে হলো কেউ এই পলিথিনটা ধরে হ্যাঁচকা টান দিয়েছে। উনি আতঙ্কে পেছনে সরে গেলেন, আর ঠিক তখন একটা গম্ভীর গলায় আওয়াজ ভেসে আসলো, এই মাছ আমার, এই মাছ আমার, এরকম 2 বার বলল। গভীর এবং গর্জনময় কণ্ঠস্বরটা শুনেই ওনার সমস্ত শরীর ভয়ে কাঁপতে লাগলো। মনে হলো এই গলার স্বরটা একটা অবয়বের না, অসংখ্য অবয়ব মনে হচ্ছে একসাথে এই একই কথা বলছে, এই মাছ আমার, এই মাছ আমার। ওনার হাতের ইলিশের ব্যাগটা কিন্তু তখনও কাঁপছে। যে হ্যাচকাটানটা দেওয়া হয়েছিল, তারপর যে ঝুলুনি বা দুলুনিটা ছিল, ওটা কিন্তু তখনও ছিল। আর এটা থাকা অবস্থাতেই আবারও মনে হলো কেউ আর হ্যাচকা টান না, এবার টানাটানি করছে, তবে সেটা এত জোরে টান ছিল না। উনি ভয়ে কি করেছেন, এক ঝটকায় হাত সরিয়ে নিতেই পলিথিনের ব্যাগটা মাটিতে পড়ে গেল। আর ঠিক তখনই চারপাশের বাতাস মনে হলো থমকে গেল। এক মুহূর্তের জন্য সব কিছু নিস্তব্ধ হয়ে গেল, যেন পৃথিবীর সব শব্দ হারিয়ে গেছে। উনি দম বন্ধ করা নিস্তব্ধতার মধ্যেই দাঁড়িয়ে রইলেন। এখন যে সামনে আগাবেন এই শক্তিও উনি আর পায়ে পাচ্ছেন না। আর তারপর পলিথিনের ব্যাগের পাশে সেই কালো কুচকুচে অবয়বটা আবার মনে হলো কোত্থেকে এসে উদিত হলো। একটু আগে মিলিয়ে গিয়েছিল, কিন্তু এটা আবার চলে এসেছে। এবার নাজমুল ভাই স্পষ্টই দেখতে পেলেন যে এটা মানুষের মতোই, কিন্তু এটার মুখ দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো মুখই নাই, একদম সমান, চোখ মুখ নাক কিচ্ছু নাই। আস্তে আস্তে সেই ছায়ামূর্তিটা নিচু হয়ে পলিথিনের ভেতরে হাত দিল। এরপর এক লাফে মনে হলো কোথায় যেন উধাও হয়ে গেল। ব্যাগের ভেতর থেকে ইলিশ মাছগুলো উধাও। নাজমুল ভাই তো ভয়ে আতঙ্কে হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। এটা কি ছিল? যা দেখলেন উনি কি ঠিক দেখলেন, নাকি এটা ওনার কোনো দৃষ্টি বিভ্রম হবে?
কিন্তু ওনার হাত ঠান্ডা হয়ে আছে। মনে হচ্ছে যে এই হাতটা আর নড়বেই না, বরফ হয়ে গেছে। ওই হাত, যেই হাত থেকে টান দিয়ে পলিথিনের ব্যাগটা ফেলে দেওয়া হয়েছিল বা টানটানি করা হয়েছিল, মনে হচ্ছে ওই হাতটা এখন আর চলছে না। পলিথিনের ব্যাগটা তখনও মাটিতে পড়ে আছে, উনি দেখতে পাচ্ছেন একটা মাছও সেখানে নাই। কিছুক্ষণ পর উনি ওনার শরীরে একটু শক্তি আল্লাহর রহমতে সঞ্চয় করতে পারলেন। এরপর দিলেন এক দৌড়েই বাসায় চলে এসেছেন। পথিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। বাড়িতে ঢুকে উনি কাউকে কিছু বললেন না। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই। উনি ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়লেন। চোখ বন্ধ করতেই অনুভব করলেন শরীরটা কেন যেন খুব ভারী লাগছে, ঘুম আসতে চাচ্ছে কিন্তু আসছে না। তবে একটা পর্যায়ে ঘুম চলে আসে। এর মধ্যে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন চারপাশ কুয়াশাচ্ছন্ন, কোথাও কোনো আলো নেই, শুধু একটা গভীর ধোঁয়াটে পরিবেশ। উনি বুঝতে পারছিলেন না যে কোথায় আছেন। উনি আলোবিহীন একটা জায়গায় আছেন, এতটুকু বুঝতে পারছিলেন। হঠাৎ সামনে সেই কালো কুচকুচে অবয়বটা দেখা দিল। এবার ওটা স্থির দাঁড়িয়ে নেই, আস্তে আস্তে নাজমুল ভাইয়ের দিকে এগিয়ে আসছে। উনি পিছু হটতে লাগলেন। তখন একটা পর্যায়ে উনি ফিল করলেন উনি কোনো একটা দেয়ালে আটকে গেছেন, পেছনে যাওয়ার আর কোনো উপায় নাই। এরপর সেই কণ্ঠস্বরটা আবার উনি শুনতে পেলেন, এই মাছ আমার। শব্দটা এতটাই তীব্র ছিল যে উনি স্বপ্নের মধ্যে থেকেই খুব জোর একটা চিৎকার দিয়েছিলেন। আর এই চিৎকারটা উনি স্বপ্নের মধ্যে দিলেও সত্যিকার অর্থেই দিয়েছিলেন। এরপর ওনার ঘুম ভেঙে যায়। উনি চোখ খুলে দেখেন যে উনি ওনার নিজের বিছানায় শুয়ে আছেন, তবে ঘামে শরীর ভিজে গেছে, বুক ধরফর করছে। আর উনি বাস্তব জগতে আসার পরও ভয়ঙ্কর আরও একটা জিনিসের অনুভূতি উনি পান। উনি দেখলেন যে এখন কিন্তু ঘরের মধ্যে কোনো বাতাস নাই, কারণ শীতকাল, দরজা জানালা বন্ধ, ফ্যানও বন্ধ, কিন্তু পর্দা আপনা আপনি দুলছে। মনে হচ্ছে ঘরের মধ্যে ফ্যানটা খুব জোরে চললে যেরকম পর্দা ওড়ে, ঠিক সেভাবে উঠছে। ওই রাতে উনি কোনো মতে আতঙ্কে ভয়ে রাতটা পার করেছেন। কিন্তু টানা 1 সপ্তাহ উনি এই একই স্বপ্ন দেখেছেন। বলছে সেই অভাবটা, এই মাছ আমার, আমাকে আর মাছ খাওয়াবি না, মাছ নিয়ে আসবি। প্রতিদিন ঘুমের মধ্যে উনি সেই একই কণ্ঠস্বরই শুনতে পান। সেই কালো কুচকুচে অভাবটা সামনে আসে। উনি পালাতে চান কিন্তু ওনার শরীর নড়ে না। এই অল্প কয়েকদিনেই ওনার শরীর মারাত্মকভাবে শুকিয়ে যায়। আর ওনার শরীরেও উনি আগের মতো শক্তি পান না, সবসময় ক্লান্তি লাগে, ক্ষুধা কমে গেছে, মাথা ঝিমঝিম করে। ওনার মা বাবা, ওনার নানি, তারপর ওনার ভাই এই বিষয়টা লক্ষ্য করেছেন যে এই অল্প কয়েকদিনে উনি কেমন যেন অস্বাভাবিক হয়ে গেছেন। ওনার মা জিজ্ঞেস করছিলেন যে তোর কি জটিল কোনো অসুখ করেছে, তা না হলে এই অল্প কয়েকদিনে শরীরের এই অবস্থা হলো কীভাবে। উনি প্রথম দিকে কিছু বলেন নাই, চিন্তা করেছেন হয়তোবা ওনারই ভুল হচ্ছে। কিন্তু যখন বুঝেছেন যে এটা স্বাভাবিক কিছু না, উনি বড় ধরনের কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন, তখন আর চুপ থাকতে পারলেন না। একদিন দুপুরবেলা সবাইকে ডেকে পুরো ঘটনা খুলে বললেন। সেই কুতুবের হাট থেকে ইলিশ কেনা, সেই কালো অবয়ব, রাস্তার সেই নোয়াবাড়ির পুলের ওখানকার যে ঘটনা, মাছ গায়েব হয়ে যাওয়া, আর এই যে টানা 7-8 দিনের স্বপ্ন, সব কিছু। এসব কথা শুনে ওনার নানি এবং মা দুজনেই আটকে উঠল যে সর্বনাশ, কী করছিস, এতদিন বলিস নাই কেন, এটা তো ভালো কিছু না। এই জিনিসের খপ্পরে একবার পড়লে একদম মৃত্যু কিন্তু নিশ্চিত, যদি ঠিকমতো চিকিৎসা না করা যায়। তো ওনারা দ্রুতই এই নাজমুল ভাইকে, পাশে একটা মসজিদ রয়েছে, মসজিদের নাম হচ্ছে কমরউদ্দিন ব্যাপারী বাড়ি জামি মসজিদ, ওখানে নিয়ে যান। তো ওখানকার যিনি ইমাম সাহেব ছিলেন তাকে ডেকে নিয়ে আসেন। ইমাম সাহেব নাজমুল ভাইয়ের দিকে গভীরভাবে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, বুঝতে পেরেছি তোমাকে কেউ অনুসরণ করছে, শুধু স্বপ্ন না, বাস্তবেও এটা ঘটে চলছে। ইমাম সাহেব গভীর মনোযোগ দিয়ে এরপর নাজমুল ভাই সব কথা শুনলেন, মানে শুরু থেকে শেষ যা যা হয়েছে। ইমাম সাহেবের চোখে মুখে এক ধরনের অদ্ভুত তীক্ষ্ণতা উনি দেখেছিলেন। কারণ হচ্ছে ইমাম সাহেব খুব বিচক্ষণতার সাথে প্রত্যেকটা কথা বিশ্লেষণ করছিলেন মনে মনে।
এটা নাজমুল ভাই বুঝতে পারছিলেন। সব কিছু শোনার পর ইমাম সাহেব কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন যে ভয় পেও না, ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা সব ঠিকঠাক হয়ে যাবে। এরপর ইমাম সাহেব উনি তো রুকিয়া করে দিয়েছেনই, তারপর নাজমুল ভাইকে কিছু আমল শিখিয়ে দেন, যেমন আয়াতুল কুরসি দিনের ভিতরে কমপক্ষে 3 বার পরে শরীরে ফু দিতে হবে, রাত্রে ঘুমানোর আগে সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে পড়তে বললেন। তারপর আরও বেশ কিছু আমল উনি পড়তে বললেন বা করতে বললেন। তিনি আরও বলেন যে এই জিন তোমার মাছের প্রতি খুব লোভ ছিল, কিন্তু তুমি যখন শুরুতে মাছ দাও নাই, সে তোমাকে ভয় দেখিয়েছে। তবে এরা অতটা শক্তিশালী না যতটা এরা মানুষের সামনে এসে বাহাদুরি করে। আল্লাহর ইচ্ছায় বেশি দিন টিকতে পারবে না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরবর্তী কয়েকদিন ইমাম সাহেবের কথা অনুযায়ী উনি দোয়া দুরূদ ঠিকঠাক মতো পড়ছিলেন। তবে শুরুর দিকে পরিবর্তনটা টের পাচ্ছিলেন না, যে হঠাৎ করে যেই ড্রামাটিক্যালি সব কিছু চেঞ্জ হয়ে যাবে সেটা এরকম না। তবে ধীরে ধীরে স্বপ্ন দেখা কমে গেল, শরীরটাও কিছুটা সুস্থ হতে লাগলো। এরপর একদিন গভীর রাত্রে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখলেন যে জানালার পর্দা হালকা নড়ছে, যদিও বা ঘরের মধ্যে কোনো বাতাস ছিল না। তখনও বুকের ভিতরে ধকধক করছিল। উনি তখন চোখ বন্ধ করে ইমাম সাহেবের শিখিয়ে দেওয়া দোয়াগুলো পড়তে লাগলেন। আর তখনই মনে হলো ঘরের ভেতর একটা চাপা গড় গড় শব্দ হচ্ছে। উনি ভয় না পেয়ে আরও জোরে জোরে দোয়া পড়া শুরু করে দিলেন, আর হঠাৎ করেই সেই শব্দটা থেমে গেল। তারপর উনি অবশ্য আর কিছু অনুভব করেন নাই। এরপর উনি ঘুমিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে ওনার কাছে মনে হয় যেন বিশাল একটা ভারী কোনো পাথর ওনার শরীরের উপর থেকে নেমে গেছে। শরীরটা খুব হালকা, মন শান্ত। আল্লাহর রহমতে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহর রহমতে শরীর পুরোপুরি সুস্থ হয়ে গেল। আগের মতো দুর্বলতাও থাকলো না। ঘুমাতে গেলেও আর সেই স্বপ্ন দেখতেন না। আস্তে আস্তে আল্লাহর রহমতে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এদিকে পরিবারের সবাই খুব খুশি হন যে উনি স্বাভাবিক হয়ে যাচ্ছেন। পরে একদিন ইমাম সাহেব ওনাদের বাড়িতে আসেন। উনি নিজে থেকেই বলেন যে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, তবে মনে রেখো রাতের বেলা একা এভাবে আর রাস্তা পেরোবে না, আর এই ধরনের খাবার জিনিস নিয়ে একা একা আসাও ঠিক না। এই কথার পর নাজমুল ভাই সম্মতি জানান, জি ঠিক আছে, আমি এই জিনিসটাই পালন করব এখন থেকে। তারপর থেকে উনি রাতের বেলা এই ধরনের খাবার টাবার নিয়ে আর কখনো একা আসেন নাই, আর ওই রাস্তাতে উনি রাতের বেলা একা একা আর আসতেন না। যদিও বা এরপরে উনি ইলিশ কিনেছেন, দিনের বেলা ইলিশ কিনে নিয়ে আসছেন, তবে দিনের বেলা ইলিশ নিয়ে আসার সময় রাতের ওই কথাটা এখনও ওনার মনে পড়ে। যাক, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ উনি ভালো হয়ে গেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আর এই ধরনের মাছ নিয়ে আসার ক্ষেত্রে, বিশেষ করে ইলিশ মাছ, এই ধরনের ঘটনা যে হামেশাই ঘটে এটা আমরা জানি। আর মাছ রিলেটেড ঘটনা এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যদি আমরা বাংলাদেশ বলি বা পশ্চিমবঙ্গ বলি, এই এলাকায় এই মাছের ঘটনাটা খুব কমন। আর মাছের ঘটনা ছাড়া মনে হয় ভয়ের ঘটনা জমেই না। ধন্যবাদ জানাচ্ছি নাজমুল ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 151তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন কিন্তু এখনও এই ভিডিও লাইক বাটনে প্রেস করেননি, তারা দ্রুত এই ভিডিও লাইক বাটনে প্রেস করে ফেলুন প্লিজ। আর আমাদের এবারের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানাতে কিন্তু ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই। স্পেশালি বিশেষ কোনো ঘটনা যদি আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে সেই ঘটনার রিভিউ কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ কিন্তু একই নামের, আফনান দ্য হরর ওয়ার্ল্ড। আর এই দুটো লিঙ্কও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন, যারা এখনও আমাদের ফেসবুক পরিবারের সাথে যুক্ত হননি। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। স্পেলিংটা বলে দিচ্ছি, FNANTHEHORRORLDBD, afnanthehorrorworldbd@gmail.com। প্রিয় লিসেনার্স, চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সজল। ওনার
বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাতে। আর এই ঘটনাটি ঘটেছিল ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া এলাকায়। ঘটনাটির সময়কাল 1970 সালের আশেপাশে হবে। ঘটনাটি উনি শুনেছিলেন ওনার মায়ের কাছ থেকে, আর এই ঘটনাটি ঘটেছিল ওনার মায়ের দাদার সাথে, সম্পর্কে বড় বাবা হন আর কি। তো বড় বাবা যেই গ্রামে বসবাস করতেন সেই গ্রাম থেকে 4-5টা গ্রাম পরে একটা হাট বসতো, সাপ্তাহিক হাট, শুধু রবিবারে বসতো। তো বড় বাবা রবিবারের দিন সেই হাট থেকে সাপ্তাহিক বাজার করে নিয়ে আসতেন। এই হাটটা বড় বাবার গ্রাম থেকে 4-5টা গ্রাম পরে, আর এই পর্যন্ত লম্বা একটা খাল ছিল। এই খাল দিয়েই সবাই যাতায়াত করত। বড় বাবার গ্রাম থেকে খাল দিয়ে যেতে 2 ঘন্টার মতো সময় লাগতো। তো কোনো এক রবিবার উনি সপ্তাহের বাজার করার জন্য গ্রাম থেকে হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বড় বাবার নিজের একটা নৌকা ছিল মাঝারি সাইজের, সেই নৌকা দিয়েই উনি যাতায়াত করতেন। এই নৌকা নিয়ে বড় বাবা হাটের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার পথে কোনো সমস্যা হয়নি। বড় বাবা হাটে গিয়ে সাপ্তাহিক বাজার করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো বড় বাবা যখন বাড়িতে ফিরবেন তখন বড় বাবার গ্রাম থেকে 4-5টা গ্রামের পরের গ্রামের একটা চেয়ারম্যান উনি ঘাটে দাঁড়িয়ে আছেন। ঘাটে তখন কোনো নৌকা ছিল না, শুধু বড় বাবার নৌকাটা ছিল। এই চেয়ারম্যান সাহেবকে কিন্তু বড় বাবা খুব ভালোভাবে চিনতেন, আর ওই চেয়ারম্যান সাহেবও বড় বাবাকে খুব ভালোভাবে চিনতেন। দুজনের মধ্যে বেশ আন্তরিকতাও ছিল। তো বড় বাবার নাম ছিল হচ্ছে রুহুল আমিন। সেই চেয়ারম্যান সাহেব বড় বাবাকে বললেন যে, রুহুল আমিন, ঘাটে তো কোনো নৌকা নাই, তুমি আমাকে নিয়ে যাও, আমার বাসায় নামিয়ে দিও। চেয়ারম্যানের সাথে আরও 2জন লোক ছিল। যেহেতু নৌকাটা মাঝারি সাইজের ছিল, 3 জনের উঠতে কোনো অসুবিধাই হবে না, সব মিলে 4 জন। তো বড় বাবা স্বাচ্ছন্দ্যেই রাজি হয়ে যান, যেহেতু চেয়ারম্যান সাহেব নৌকা পাচ্ছেন না, আর ওনার সাথে তো সম্পর্ক ভালো ছিল। বড় বাবা বলেন যে ঠিক আছে, চেয়ারম্যান সাহেব নৌকায় উঠে পড়েন, আমরা গল্প করতে করতে যাই। তো বড় বাবা চেয়ারম্যান সাহেবকে নৌকায় উঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ঘণ্টাখানেক পর চেয়ারম্যান সাহেবের যে গ্রাম, সেই গ্রামে নৌকাটা চলে আসে। চেয়ারম্যান সাহেব বলেন যে, রুহুল আমিন, তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে আসলা, এখন তো তোমাকে না খাই আমি বিদায় দিতে পারবো না, বাসায় আসতেই হবে। কারণ বড় বাবা বলছেন যে না, আমি চলে যাব, বাজারঘাট করে আনছি, বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু চেয়ারম্যান সাহেব নাছোড়বান্দা, কোনোভাবেই বড় বাবাকে ছাড়বেন না। কি আর করা, বড় বাবা চেয়ারম্যান সাহেবের অনুরোধ ফেলতে না পেরে নৌকাটা ঘাটে বেঁধে রেখে উনি চেয়ারম্যান সাহেবের বাসার দিকে রওনা দিয়েছেন। তো যাওয়ার পর চেয়ারম্যান সাহেব বড় বাবার জন্য বেশ আয়োজন করেছেন, অল্প সময়ের মধ্যে আয়োজন করে ফেলেন আর কি। তো মোটামুটি ঘণ্টাখানেক সময় ওখানে পার হয়ে যায়। এরপর চেয়ারম্যান সাহেব বলেন যে, আজকে তো রাত হয়েছে, তুমি এখন যেও না, কালকে যেও। আর রাতের বেলা খালটা তো বেশি ভালো বলে মনে হচ্ছে না, চোর ডাকাতের ভয় না থাকলেও অনেক ধরনের ভয়ের ঘটনা তো ঘটে, তুমি আজকে থেকে যাও, আমার তো বিশাল বাড়ি, সমস্যা কি? তো বড় বাবা বলেন যে না, আসলে থাকতে পারবো না, এখন বাসায় না ফিরলে মা অনেক চিন্তা করবে। এখন কথা হচ্ছে যে এরকম কথা যখন বলেছেন তখন তো আসলে আর কোনো কিছু বলা যায় না। তো চেয়ারম্যান সাহেব বলছে ঠিক আছে, যাও তাহলে, পরে দেখা হবে ইনশাল্লাহ। চেয়ারম্যান সাহেবের সাথে যেই লোকগুলো এসেছিলেন, আরও 2 জন যারা ছিলেন, এদের একজনকে উনি বলেন যে তাকে নৌকা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। তো উনিও চেয়ারম্যান সাহেবের কথা অনুযায়ী বড় বাবাকে নৌকা পর্যন্ত এগিয়ে দিয়ে উনি আবার চলে যান। তো বড় বাবা নৌকা নিয়ে যাত্রা শুরু করেছেন। আসলে দীর্ঘ সময় নৌকা চালিয়েছেন তো, আর যেহেতু নৌকাতে 3 জন লোক ছিল, সব মিলে 4 জন, নৌকাটাও একটু ভারী হয়ে গিয়েছিল। নৌকা চালাতে গিয়েও তো ওনার শরীরের উপর একটু ধকল গিয়েছেই, যার কারণে উনি শারীরিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়েন হঠাৎ করেই। মানে এতটা ক্লান্তি ওনার নর্মালি আসে না, কিন্তু মনে হয় একটু বেশি ক্লান্ত উনি বোধ করছিলেন, বা ক্লান্ত হয়ে গেছেন আর কি। এতটা ক্লান্তি হওয়ার কথা না, উনি নিজেও বুঝতে পারছিলেন। উনি যেই জায়গাটাতে নৌকা নিয়ে এসেছেন, উনি দেখেন ওই জায়গাতে বেশ বড় একটা হিজল গাছ। উনি এর আগে ওই দিক দিয়ে গিয়েছেন, কখনো থামান নাই নৌকা, বা কাজও কখনো পড়ে নাই আসলে এখানে। তো বড় বাবা সেই হিজল গাছের সাথে নৌকাটা বেঁধে
ওই হিজল গাছের নিচে উনি শুয়ে পড়েছেন। শোয়ার সাথে সাথে চোখটা লেগে আসে, মানে রাজ্যের ঘুম ওনার চোখে এসে ঝাঁপিয়ে পড়েছে। অল্প সময় পরেই বড় বাবা একটা ভিন্ন ধরনের উপলব্ধি করতে থাকেন। ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে ওনাকে কিছু একটা জড়িয়ে ধরে রেখেছে, আর যেই জিনিসটা জড়িয়ে ধরে রেখেছে এইটা শরীরে কাঁটা জাতীয় কিছু আছে, আর এই কাঁটা জাতীয় জিনিসের চোখা অংশগুলো বড় বাবার শরীরে লাগছে। আর এই জিনিসটা আস্তে আস্তে বড় বাবাকে চাপ দিচ্ছে, আর যখন আস্তে আস্তে চাপ দিচ্ছে তখন ওই কাঁটার অংশগুলো আরও বেশি বেশি লাগছে বড় বাবার শরীরে। বড় বাবার মাথার কাছে হারিকেন ছিল, কিন্তু সেই হারিকেনটা যে কখন নিভে গেছে এটা উনি টেরই পারেন নাই। এই প্রাণীটা আসলে যে কি উনি বুঝতে পারছেন না। এটা এমন একটা প্রাণী, মানুষ চাদর যদি কেউ গায়ে দেয় বা লেপ গায়ে দেয় কিন্তু মাথাটা বের করা থাকে, অথবা কাঁথা গায়ে দিয়েছে মাথাটা বাইরে বের করা, শরীরের সমস্ত অংশ ঢেকে থাকা, ওই রকম ওই প্রাণীটা মাথা ব্যতীত শরীরের সমস্ত অংশই ঢেকে ফেলেছে আর আস্তে আস্তে চাপ দিচ্ছে। এটা যে কি এটা উনি বুঝতে পারছিলেন না। উনি অনেক চেষ্টা করছেন কোনোভাবে এই জিনিসটা থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু উনি তো নড়াচড়াই করতে পারছেন না। আগেকার দিনে যে নৌকা বাইচগুলো হতো এখন তো আসলে খুব একটা দেখা যায় না, তো ওই খাল দিয়ে নৌকা বাইচের নৌকাগুলো বড় নদীতে গিয়ে নৌকা বাইচ খেলতো আর কি, যাওয়ার পথটা ওই দিক দিয়েই ছিল। তো এই নৌকা বাইচের একটা নৌকা, যেই নৌকায় অনেকগুলো লোক ছিল, এই ধরনের একটা নৌকা আবার ওই দিক দিয়ে যাচ্ছিল। রাতের বেলা তারা যাবে, পরদিন নৌকা বাইচ হবে সেখানে। এই ধরনের একটা নৌকা যখন খাল দিয়ে যাচ্ছিল তখন তারা খালের একটা জায়গায় নৌকা বাঁধা দেখতে পায়। তো ওই এলাকার লোকজন জানতো যে হিজল গাছের এখানে অনেক ভয়ের ঘটনা ঘটে। যখন একটা নৌকা বাঁধা দেখতে পায় তখন ওই লোকগুলোর মনের মধ্যে একটু খটকা লাগে যে কী ব্যাপার, এখানে নৌকা বাঁধা, লোকজন কই, আর এখানে তো নৌকা বাঁধা থাকার কথা না। তখন নাকি তারা ওই বাইচের নৌকাটা ঘুরিয়ে এখান দিয়ে যাওয়া শুরু করে, আর যখন যাওয়া শুরু করে তখনই এই লোকগুলো দেখতে পায় হিজল গাছের নিচে মানুষের মতো কিছু একটা শুয়ে আছে, যেটা শরীরে কোনো একটা জিনিস পেঁচিয়ে ধরে রেখেছে। তারা প্রথমে মনে করেছিল যে এটা কি অজগর সাপ জাতীয় কিছু নাকি, কিন্তু না, এটা অজগর সাপ জাতীয় কিছু না, এটা ভিন্ন ধরনের একটা জিনিস। এটা যে কী জিনিস এটা আসলে বোঝা যায় না। তো ওনারা যখনই বড় বাবার নৌকার কাছাকাছি তাদের নৌকাটা নিয়েছে তখনই দেখে যে একটা কালো মেঘের মতো জিনিস বড় বাবার শরীরটা ছেড়ে দিয়ে কোথায় যেন সরে চলে গেল। যখনই এটা ছেড়ে দেয় তখনই বড় বাবা শরীরের শক্তি ফেরত পান এবং উঠে বসেন। তখন ওই লোকগুলো বড় বাবাকে বলেন যে ভাই আপনি এখানে কি করেন, এই জায়গাটা তো ভালো না। তো ওনাদেরকে দেখে বড় বাবা আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আনন্দে কান্না করে দেন যে আজ আল্লাহর রহমতে আপনাদের জন্য বেঁচে গেলাম, না হলে এখনই এই জিনিসটা আমাকে হয়তো বা খেয়েই ফেলতো। যাই হোক, ওই লোকগুলো বলে যে শোনেন তাহলে একটা কথা, কেন আমরা আগায় আসলাম। এর আগে এই দিক দিয়ে যাওয়ার সময় আমরা দেখেছি যে একটা লোক শুয়ে আছে, তার শরীরের উপরে একটা পাখি বসে আছে, আর এই পাখিটা আস্তে আস্তে বড় হচ্ছে। এইটা দেখে আমরা এগিয়ে আসি, হয়তো বা ওই লোকটা মরেই যেত, আল্লাহর রহমতে আমাদেরকে দেখে ওই জিনিসটা সরে চলে যায়। এইখানে নৌকাটা দেখেই আমাদের সন্দেহ লাগে যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা এখানে আছে, এই জন্যই এগিয়ে আসলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনি বেঁচে গেছেন। এরপর বড় বাবা উনি সহি সালামতেই বাড়িতে চলে আসেন। যদিও বা আসার সময় একজন লোকের সহায়তা নিয়েছিলেন, ওই বাইচের নৌকা থেকেই একজন লোক ওনাকে সহযোগিতা করেছেন বাড়ি পর্যন্ত আসার জন্য। আসলে বড় বাবাকে যেই জিনিসটা ধরেছিল এটা যে আসলে কী জিনিস এটা আমরা বুঝতে পারছি, কোনো পিশাচ জাতীয় কিছু, তবে এটা কোন ধরনের পিশাচ
এটা বলা মুশকিল। চাদরের মতো শরীরকে পেঁচিয়ে ধরে আস্তে আস্তে একদম শেষ করে দিচ্ছিল। এরকম কোনো ঘটনা কি আপনাদের জানা আছে? থাকলে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি সজল ভাইকে অন্যরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।